হ্যাঁ, ওয়েল অ্যাডভার্টাইজিং এ মানুষজনের একটা সুবিধা হচ্ছে যে আমরা অনেক কথাবার্তা বলতে পারি। আমাদের ফুড কার্ট প্রথমে পুলিশ নিয়ে গেছে, ওপেন এআই উইল টেক দ্য ঝান্ডা, বলো না যে ফ্ল্যাগটা ওপেন এআই বেয়ার করবে। পাইপের বস না কিনলে লস। প্রথম ভালোবাসার প্রতি সবসময় হচ্ছে কি আলাদা ফিলিং থাকবে, সো চ্যাট জিপিটি সপ্তাহ যাবে বাড়ি গেল। Grameenphone Every year it is released. আমার মনে হয় যে কোনোভাবে যদি এই ক্যাম্পেইনটার সাথে মানে একটা পার্ট হতে পারে। ইন দ্য ফিউচার যারা কন্টেন্ট রাইটার আছে তাদের কি চাকরি চলে যাবে? যে ক্লায়েন্টের কাজ পাওয়ার জন্য বাজেট কখনো কমাবে না। Assalamu alaikum everyone. Welcoming you all to yet another episode of Interactive Adda from Interactive Cares. আমি সাদিয়া ইসলাম প্রামি আছি আজকে আপনাদের এই এপিসোডের হোস্ট হিসেবে। শুরুতে একটু বলি, ইন্টারঅ্যাক্টিভ আড্ডায় আমরা ঠিক কী নিয়ে আড্ডা দেই, স্টার্টিং ফ্রম বিজনেস গ্রোথ টু ক্যারিয়ার হ্যাকস অ্যান্ড অপরচুনিটিস, এর পাশাপাশি টেক ওয়ার্ল্ড কিংবা ওভারঅল লাইফস্টাইল রিলেটেড যে ডিফারেন্ট ট্রেন্ডস আছে এসব কিছু নিয়ে কিন্তু আমরা মন খুলে আড্ডা দিই। যখনই আমরা ট্রেন্ডস নিয়ে কথা বলি বা ওভারঅল টেক ওয়ার্ল্ড বা এই রিলেটেড যাই আমরা কথা বলি না কেন, একটা কথা কিন্তু সবার মাথায় আসে, ব্র্যান্ডিং অ্যান্ড মোর স্পেসিফিক্যালি অ্যাডভার্টাইজিং। এই যে রাইট নাও আপনি এই ভিডিওটা দেখছেন, ওয়াই আর ইউ ওয়াচিং দিস? মোস্ট ডেফিনেটলি মেবি এটার থাম্বনেইলটা অথবা এটার কন্টেন্টটা এতই ভালো লেগেছিল আপনার যে অন্যান্য সব ইউটিউব ভিডিও থেকে এটাতেই ক্লিক করেছেন, তাই না? সো আজকে আমাদের এই এন্টায়ার ইন্টারেস্টিং বিষয়টাকে নিয়ে ইন ডিটেলসে কথা বলবেন। Please welcome our guest for today, Sabbir Islam, the CEO and founder of Wire. Assalamu alaikum bhaiya, how are you? Walaikum assalam. Thank you so much for inviting me to this podcast. I'm doing very good. How are you doing? Yeah, I'm doing great as well. I'm so excited to talk to you because দর্শকদের দেশে বলে দেই যে before this podcast started, like we were already like on discussion. অনেকক্ষণ ধরে কথা বলতেছিলাম। হ্যাঁ, ওয়েল অ্যাডভার্টাইজিং এ মানুষজনের একটা সুবিধা হচ্ছে যে আমরা অনেক কথাবার্তা বলতে পারি। আমরা পিচ করি, ক্লায়েন্টের সাথে আলাপ করি, যাই করি, আমরা অনেক কথা বলতে ভালোবাসি, আমরা অনেক গল্প করতেও ভালোবাসি। Most definitely, like totally up my alley. So to start off ভাইয়া, এখন আপনার দিনকাল কেমন চলছে, ব্যস্ততা কেমন চলছে? বিকজ আমরা অনেকেই জানি বা এটা ভাবি যে অ্যাডভার্টাইজিং এজেন্সি মানে অনেক কাজ আর কাজ, অনেক প্যারা, আসলে কি তাই? হ্যাঁ, আসলেই তাই। মানে আমি একেবারেই এখানে সুগার কোট করবো না, অ্যাডভার্টাইজিং এজেন্সিতে অনেক 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 ব্যস্ততা। আমাদের একটা কথা আমরা প্রায় মানুষজনকে বলি, সেটা হচ্ছে whenever we hire people in agencies, যে এজেন্সিতে এন্ট্রি টাইম আছে, এক্সিট টাইম নেই। ওহো, এটার মানেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টদের প্রতিদিন হবে না, বাট অনেক সময় যেটা হবে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে, যেটা কারণে দেখা যাবে যে আপনার একটু লেট নাইট ক্লায়েন্টের কাজ ডেলিভার করতে হচ্ছে, ক্লায়েন্টের প্রেশার বেশি থাকে, দেখা যাবে যে লাস্ট মোমেন্টে আপনার একটা ক্যাম্পেইনের এক্সিকিউশন করতে হচ্ছে। এইগুলো তো আসলে কাজের প্রেশার এজেন্সি ওনার যদি কখনো বলে যে আসলে তার নাই, তার মানে হিজ লাইন। অফকোর্স ভাইয়া, একদম শুরু থেকে শুরু করা যাক। আমরা অফকোর্স ওয়ায়ারের এন্টায়ার স্টোরিটা শুনবো অ্যান্ড ওয়াই এবং হাউ ইউ স্টার্টেড দিস অ্যাডভার্টাইজিং এজেন্সি সেটাও শুনবো। এর আগে ভাইয়া, অ্যাজ আই অলরেডি নো যে আপনি বুয়েট থেকে পাশ করেছেন এবং আপনার ডিপার্টমেন্ট ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে মার্কেটিংয়ে আসা অ্যান্ড একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি ওপেন করে ফেলা, এই আইডিয়াটা কিভাবে পেলেন এবং কেন? তো আসলে বিষয়টা হচ্ছে যে পড়াশোনার বিষয়টাতে যদি আসি, যে বুয়েটে কিভাবে গেলাম, সো এটাতে যদি শুরু করি, তো আমি সবসময় বলি যে ওই যে থাকে না যে বাপ মার প্রেশারে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে গেছে কিন্তু আসলে হইতে চাইছিল একরকম। তো আমার ক্ষেত্রে কাইন্ড অফ জিনিসটা এরকমই হয়েছিল যে আমার ফ্যামিলিতে আসলে সবাই প্রিটি মাচ ইঞ্জিনিয়ার্স। আমার মা ছাড়া আমার ভাই ভাবি বাবা ও সবাই হচ্ছে ইঞ্জিনিয়ার এবং সবাই বুয়েট থেকে পাস করে ইঞ্জিনিয়ার। তো আমি অ্যাকচুয়ালি জন্মের পর থেকেই জানতাম যে আমার মেবি এখানেই যাইতে হবে। আমাকে ওভাবেই বলা হইতো যে হ্যাঁ মানে বুয়েটে ভর্তি হইতে হবে এভরিথিং। একটা ফানি স্টোরি বলি। তো আমি ও লেভেলসের এক্সামের সময় আমি হচ্ছে কি এক্সামের আগের দিন পড়াশোনা করতাম না, নাইট ছিলাম একটু। সো একটু পড়াশোনা করতাম না, আগে থেকেই পড়াশোনা করা থাকতো, এক্সামের আগের দিন ওইভাবে রিভিশনও দিতাম না। তো আমি ও লেভেল কেমিস্ট্রি পরীক্ষার আগের দিন আমি বসে বসে টিভি দেখতেছি, মুভি দেখতেছি। তা মা আসছে, এসে দরজা খুলে বলতেছে কি করতেছো? আমি মুভি দেখতেছি। মা কিছুক্ষণ আমার দিকে তাকায় আছে, তাকায় থেকে বলে যে এখন মুভি দেখতেছো, দেখো বুয়েটের অ্যাডমিশন টেস্টের আগে কিন্তু কোনো মুভি নাই। আমার তখন ও লেভেল পরীক্ষা শেষ হয়, আমি ও লেভেল পরীক্ষা দিব, তারপর আমি এ লেভেল দিব, তারপর আমি অ্যাডমিশন টেস্ট দিব। আমার মা তখনই আমাকে বলতেছে যে ওইটার জন্য প্রিপেয়ার্ড। সো দ্যাট ওয়াজ দ্য সেটিং দ্যাট আই হ্যাড। বাট আমার পার্সোনালি যেটা হয়েছে যে আমি জয়েন করার পরে, obviously Buet is a very good organization, a lot of like institution and a lot of very good teachers, amazing students as well. So but আমার কাছে জিনিসটা কখনোই আমার কাছে ইঞ্জিনিয়ারিং আমি নিজের করে নিতে পারিনি। অনেকটা যেটা হয়েছে যে থাকে না যে
তো মনে হয়েছে যে 3 Idiots এর মানে র্যাঞ্চোর মতন মনে হইতো না। র্যাঞ্চো তো তাও অনেক ইঞ্জিনিয়ারিং এ ভালো ছিল, ওই যে আদার গাই ফারহান যে ফটোগ্রাফি করতো, হ্যাঁ তো আমার ওর কথা মনে হইতো যে আমার মনে হয় যে এরকম অবস্থা, কারণ আমি তার আগে একটা ওয়েবসাইট চালাইতাম, তার আগে আমার একটা ফুড কার্টও ছিল। তো আমার কাছে মনে হতো আমি ওই ওয়েবসাইটের মার্কেটিং অথবা ওয়েবসাইটের ক্রিয়েটিভস নিয়ে আমার কাছে খুব ভালো লাগতো, ওয়েবসাইটের জন্য লেখালেখি করতে অনেক ভালো লাগতো। যখন ফুড কার্ট দিলাম তখন ওইটার মার্কেটিং দেখে অনেক ভালো লাগতো। সো মনে হলো যে প্যাশনটা আসলে ওই জায়গায়। সো এই প্যাশনটা থেকে দেখা গেল যে আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে জব করা শুরু করি, এবং জব করা থেকেই আসলে দেখা গেল যে ওই জব করার ক্ষেত্রেই যখন করতেছি একটু নাম পরিচয় হইলো কিভাবে জানি, আরেকজন এজেন্সি ওনার আমাকে ডাক দিল যে তুমি আমার এজেন্সিতে জয়েন করো। সো ওইটার আসলে হতাশা নিয়ে আমি ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলতেছিলাম, কারণ উনি আমাকে একটা স্যালারি অফার করছিল, তো আমি বলছিলাম যে আমার তো বাসা থেকে অথবা ভার্সিটি থেকে ওই অফিসে যাওয়া আসা করতে যে সিএনজি ভাড়া তখনও পাঠাও ছিল না, তো ওই সিএনজি ভাড়াতেই আসলে আমার স্যালারি চলে যাবে। তো এটা নিয়ে আমি ফ্রেন্ডের সাথে দুঃখ করতেছিলাম। তখন আমার ফ্রেন্ড আমাকে বললো যে আচ্ছা তুই তো মার্কেটিং করছিস সেটা এটার জন্য, তো তুই একটা মার্কেটিং এজেন্সিতে। মনে হলো হ্যাঁ তাই তো। তো তখন আসলে এরকম একটা টাইম ছিল যে ইউনিভার্সিটি 3rd ইয়ার, যে আসলে ওই যে থাকে না যে বলে যে বুকপিট নাই, যে কোনো কিছু হারানোর মতো নাই, আচ্ছা ঠিক আছে মাথায় আসলো চলো করি। সো ওইভাবেই আসলে চলো করি থেকে আমরা একটা ওই মুদির দোকানের গোডাউনে একটা অফিস নিলাম, 2জন এমপ্লয়ি নিলাম, নিয়ে হচ্ছে ওইখান থেকে শুরু করা। প্রথমে অনেক কথা শুনলাম মানুষের কাছ থেকে, অনেকের কাছ থেকে অনেক নেগেটিভ শুনলাম যে আসলে পারবো না হ্যান ত্যান এই সেই, একটু ধরে রাখলাম, তারপর ওখান থেকেই চলে আসলাম কিভাবে জানি এজেন্সি দাঁড়ায় গেল আসলে। সো দ্যাট ইজ হাউ ইট স্টার্টেড, এন্ড তারপরে ওভাবেই প্রোগ্রেস করে আর কি, অনেক হার্ড ওয়ার্ক এন্ড এভরিথিং এর ভিতরে অনেক কমিটমেন্টের মধ্যে থেকে তারপরে আমরা গ্রো করে একটা সার্টেন লেভেল পর্যন্ত আসতে পেরেছি। অফ কোর্স ভাইয়া, লাইক গ্রেট জার্নি। অ্যান্ড আই ডিডন্ট নো যে আপনি যে স্টার্টিং এ যে ফুড কার্টের কথা বললেন, ওয়েবসাইটের কথা বললেন, আই উড মোস্ট ডেফিনেটলি ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দিস। আপনি যখন স্কুলে অ্যান্ড কলেজে ছিলেন তখন এগুলো শুরু করেছেন কি? সো আমি ও লেভেলস পাস করার পর হ্যাঁ। তোমরা হয়তো জানবা যে তখন জুমলা অনেক পপুলার ছিল। হুম। সো আমরা তখন হচ্ছে ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে আমরা তখন অনেক আন্ডারগ্রাউন্ড মিউজিক সম্পর্কে এনথুজিয়াস্টিক ছিলাম। বাংলাদেশে তখন একটা খুব ভালো আন্ডারগ্রাউন্ড মিউজিক সিন কমিউনিটি ছিল, ছিল। এন্ড দিস ওয়াজ ব্যাক ইন 2010-11। বাট আমরা যেটা দেখতাম যে যত নিউজ পেপার আছে সবাই হচ্ছে কি নিউজ করে ওই আর্টসেল, ওয়ারফেস, মাইলস, সোলস এদেরকে নিয়ে, ট্রু। কিন্তু এই আন্ডারগ্রাউন্ড মিউজিক ব্যান্ডগুলোকে কেউ প্রায়োরিটি দিত না। তো তখন আমার মনে হলো যে আচ্ছা আমরা তো এদের গান শুনি, তো আমরা এদের জন্য লেখালেখি করি। সো ওখান থেকে একটা আমরা অনলাইন লাইফস্টাইল ম্যাগাজিন বানাই, অ্যান্ড তারপরে ওইটা আমরা জুমলার বেসড একটা অ্যাপ্লিকেশনের উপরে আমরা ওইটাকে ক্রিয়েট করি, করার পরে হচ্ছে কি ওই ওয়েবসাইটটাকে আমরা অ্যাকচুয়ালি ফর 4 years উই মেইনটেইন। তারপরে অ্যাকচুয়ালি Grameenphone কাইন্ড অফ অ্যাকোয়ার্ড ইট ফ্রম আস। ও কুল। So it was a very fun project and a very fun experience for us as well. যে এটা was the first business, but যেটা আমরা অনেকটা প্যাশন, একটা হবি থেকে দেখা শুরু করছিলাম, ওখান থেকেই বিজনেস হয়ে গেল। তারপর Grameenphone ওরা একটা প্ল্যাটফর্ম লঞ্চ করছিল লাইফস্টাইল বেসড। সো ওরা দেখলো যে কোনো অনলাইন লাইফস্টাইল ম্যাগাজিন তখন বাংলাদেশে ছিল না, So এটাই ছিল। তখন ওরা আমাদেরকে একটা অফার দেয়। সো উই ওয়ার লাইক আচ্ছা ঠিক আছে, ইউনিভার্সিটিতে উঠি নাই, এখনই এত বড় একটা কোম্পানি এসে অফার দিচ্ছে, শিওর লেটস জাস্ট গো ফর ইট। সো উই ওয়েন্ট ফর ইট, এন্ড তারপরে হচ্ছে কি উই গেভ দ্য বিজনেস টু দেম এন্ড এভরিথিং। একটা ট্রানজিশন ফেজ ছিল, এন্ড দেন উই মুভড আউট। বাট ওই যে ওখানে যে আমার এই ক্রিয়েটিভ সেক্টর, লেখালেখি, তারপরে হচ্ছে এই যে মানুষজন গান বাজনা করতেছে, ওই গান বাজনা থেকে শুরু করে শর্ট ফিল্ম থেকে শুরু করে, আমরা ওইটাই সবকিছু কভার করা শুরু করলাম। আমরা ফার্স্টে দেখলাম যে আচ্ছা আন্ডারগ্রাউন্ড মিউজিক সিন, তারপর দেখি যে আচ্ছা এখানে শর্ট ফিল্ম কমিউনিটি আছে, এরা কোনো প্রচার পাচ্ছে না। তারপর দেখি থিয়েটারের একটা কমিউনিটি আছে, এরা কোনো প্রচার পাচ্ছে না। তারপর আমরা দেখি যে আচ্ছা অনলাইন অন্টারপ্রেনার্সদের একটা কমিউনিটি আছে ছোটখাটো, এরা কোনো প্রচার পাচ্ছে না। তো আস্তে আস্তে আমরা সবাইকেই আসলে স্টার্টেড টু প্রমোট এন্ড এভরিথিং। এন্ড একটা জিনিস কিন্তু ফানি একটা জিনিস বলি, যে ইউ হ্যাভ হার্ড অফ দ্য চেইন স্মোকার্স, রাইট? আমরা ব্যাক ইন 2010 এ চেইন স্মোকার্স এর ইন্টারভিউ নিয়েছিলাম, ব্যাক ওয়েন চেইন স্মোকার্স ওয়ারেন্ট ইভেন তাদের ডুইং এনিথিং। ইন্টারভিউ মানে Yes. লাইক ফেস টু ফেস, বিকজ আই ডোন্ট Online নো ওরা of course, বাংলাদেশে so আসছে। online of course, but হচ্ছে মানে we reached out to them from Bangladesh. One of the first media outlets to ever interview chain smokers as chain smokers was Youth Sparks, Oh wow. the online magazine that we had. So that was a very proud moment for us. আমরা বেশ কিছু কম্পিটিশন করতাম ব্যান্ড, আন্ডারগ্রাউন্ড ব্যান্ডদেরকে নিয়ে, যে কার লিসেনার বেস সবচেয়ে বেশি এন্ড এভরিথিং। সো ওগুলার কারণে উই গট ভেরি পপুলার। আমরা অনেক কনসার্ট স্পন্সর করতাম, শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল স্পন্সর করতাম। সো ওখান থেকে আমাদের নাম আর কি ভালোই ছড়িয়েছে। তারপরে হচ্ছে Grameenphone কাইন্ড অফ অ্যাকোয়ার্ড আস। ওইটার পরে ইউনিভার্সিটিতে যখন উঠলাম, এগেন রিয়েলাইজ করলাম, ফার্স্ট সেমিস্টারেই রিয়েলাইজ করলাম
তা আমার একটা থিওরি আছে, সেটা হচ্ছে যে আপনি যখন জীবনে কিছু একটা করবেন, যদি আসলেই করেন, প্যাশনেটলি করেন, এটাতে মিডিওকর হওয়ার কোনো পয়েন্ট নেই। মানে ইফ ইউ মানে আর ডুইং সামথিং, ট্রাই টু বি গুড অ্যাট ইট, অ্যাট লিস্ট বেটার দেন অ্যাভারেজ। আমি যেটা রিয়েলাইজ করলাম যে আমার ইউনিভার্সিটি যত ভালোই হোক না কেন, টিচাররা যতই ভালো হোক না কেন, পিয়াররা যত ভালোই হোক না কেন, আমাকে আসলে ইঞ্জিনিয়ারিং অতটা টানে না। সো আমি প্রবাবলি খুব ভালো ইঞ্জিনিয়ার হইলো, মানে নিজের এন্ড থেকে সবচেয়ে বেশি এফোর্টটা দিল, আই উইল বিকাম অ্যান অ্যাভারেজ ইঞ্জিনিয়ার অ্যাট ম্যাথস। সো আমার কাছে মনে হয়েছে যে আসলে জীবনে অ্যাভারেজ হওয়ার জন্য যুদ্ধ করে তো লাভ নাই, সো লেটস ডু সামথিং এলস। সো এই ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে এটা বুঝে গেছিলাম যে অ্যাভারেজ হবো। ফার্স্ট ইয়ারের সিজিপিএ দেখেই বুঝছি যে আসলে আমার নট মাই কাপ অফ টি, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাট লিস্ট। তো তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, চলো ফুড কার্ট দিই। তখন ফুড কার্টের ইয়েটা ছিল, কালচারটা ছিল, টেক আউট, ম্যাচেভ যাই বলে না কেন, তারা ব্যাক দেন এভরিওয়ান ওয়াজ আ ফুড কার্ট। সো তখন উই স্টার্টেড অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি ফান এক্সপিরিয়েন্স। আমরা অনেক মানে এভরিডে কাইন্ড অফ উই ইউজ টু গেট সোল্ড আউট অ্যান্ড এভরিথিং। বাট আলটিমেটলি 1 বছর পরে যেটা হয় সেটা হচ্ছে রাজুক এসে আমাদের ফুড কার্টটা ভেঙে দিয়ে চলে যায়। কারণ অফকোর্স কোনো ফুড কার্টেরই তো ওইভাবে কোনো প্রপার পারমিশন নেওয়া ছিল না এন্ড এভরিথিং। লোকেশনটা কোথায় ছিল? লোকেশন ছিল ধানমন্ডিতে, ধানমন্ডি 3-এতে। ওকে। আর অ্যাকচুয়ালি কি সেল করতেন সেখানে? সো আমরা সেল করতাম হচ্ছে পিৎজা কাপকেকস, পিৎজা কোন, চুরোস, তারপরে হচ্ছে কি আমরা এক ধরনের ফ্রেঞ্চ ফ্রাইজ সেল করতাম, যেটা হচ্ছে কি অনেক স্পাইসি ছিল, যে এখন ম্যাচেভের একটা কেজুন স্পাইস ফ্রাইজ আছে। সো আমরা তখন ব্যাক দেন উই ওয়ার ডুইং দিস ভেরি স্পাইসি ফ্রাইজ, কজ আমরা দেখতাম যে নর্মাল ফ্রাইজ আসলে সব জায়গায় সেমই, সল্ট অ্যান্ড পেপার দিয়ে দেয়, অতটা বেশি ফ্লেভার লাগে না। সো উই কেম আপ উইথ ভেরি স্পাইসি কেজুন স্পাইসড ফ্রাইজ ব্যাক দেন। অ্যান্ড এছাড়া তো আমাদের ওই যে বাকি আইটেমগুলো যেগুলো ছিল, চুরোস ছিল, পিৎজা কাপকেক ছিল, পিৎজা কোন ছিল, সো দোজ ইউজ টু ডু ভেরি গুড। আদার দেন দ্যাট উই হ্যাড ওয়াফেলস অ্যাজ ওয়েল, উই ডিড ওয়াফেলস ব্যাক দেন। সো হচ্ছে all very innovative, cuz I ভাবছিলাম just বলবেন পিৎজা বার্গার না, এইটাই তো। We wanted to do something that is different than pizza burger. True. Because we wanted to stand out, and এটার জন্য we used to get sold out pretty much every day. But sadly যেটা হলো যে আমরা কন্টিনিউ করতে পারি নাই, বিকজ আসলে রাজুক এসে ভেঙে দিয়ে গেছেন। আমরা তখন অনেক চিন্তা করছিলাম যে if we wanted to do a store or not, but back then আসলে জাস্ট সবাই তখন আসলে at the age of 19-20 we did not want to take that risk. So we did not end up taking that risk. But it was a good experience that helped for a year. True, most definitely. And I, মানে very unpopular opinion, but just আমি আমার point of view থেকে বলি, I believe back then আপনি যেরকম successের কথা বললেন regarding that magazine, regarding that food cart, even if you became like a college dropout, just saying, তাহলেও কিন্তু I don't think যে আপনার কোনো ধরনের মানে প্রবলেম এখানে হতো। কখনো কি এরকম মাথায় মনে হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং তো পড়তেছি, তেমন একটা ভালো লাগতেছে না, সো why not skip this, জাস্ট ওইটাতেই ফোকাস করে ফেলি, পড়াশোনা আর কন্টিনিউ করার কি দরকার? কখনো এরকম মনে হচ্ছিল? হয়েছিল, কিন্তু তারপর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, এক্সপিরিয়েন্সের পরে এটা বাদ দিয়েছিলাম। হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা বলি। ও প্লিজ। খুব মজার একটা এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে আমাদের ফুড কার্ট প্রথমে পুলিশ নিয়ে গেছিল, ধানমন্ডি থানা পুলিশ নিয়ে গেছিল। তো আমরা তো ফ্রেন্ডরা মিলে ওখানে গেছি। তা আমার ফ্রেন্ডরা ওনারা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিল, আর আমি ছিলাম হচ্ছে বুয়েটে ইঞ্জিনিয়ারিং করতেছিলাম। তো আমরা যখন থানায় গেছি, ওসি সাহেবের রুমে উনি আমাদেরকে ডাকছে। উনি আমাদেরকে দেখেই প্রথমে শুরু করছে যে হচ্ছে কেন তোমরা হচ্ছে এই বয়সে এরকম ব্যবসা করতেছো, কি দরকার, এই বয়সে পড়াশোনা করবে এন্ড এভরিথিং। সো তারপরে হচ্ছে উনি জিজ্ঞেস করছে কার অর্গানাইজেশন কোন, মানে কে কোথায় পড়াশোনা করি। আচ্ছা। তো তখন আমি যখন বললাম বুয়েটা, তখন উনি ছিল কুয়েটের। সো উনি এত এক্সাইটেড হয়ে গেল, উনি আমাকে বললো বসেন, না আমার পার্টনারদেরকে বলে নাই। আমার পার্টনার একজন বসতে গেছে, বলছেন আপনার তো বলি নেই, আপনি দাঁড়ায় থাকেন, উনি বসবে, কারণ উনি সরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে। তারপর হচ্ছে উনি আমাকে প্রায় 1 ঘন্টা উনি আমাকে বলল যে কেন আসলে আমার ব্যবসা পাতি ছেড়ে আমার ইঞ্জিনিয়ারিং করাই উচিত। তা আমি পুরোটা টাইমে আমি কোনোটাতেই এগ্রি করি নাই, বাট আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে হ্যাঁ, এই লোকটা যখন আমাকে এত কদর করতেছে জাস্ট বিকজ অফ দ্যাট, মেবি এই ডিগ্রিটার নামের সাথে থাকলে আমি যাই করতে চাই না কেন আমার তো মানুষের সাথেই করতে হবে, দেশের মানুষের সাথে। তারা হয়তোবা এই জিনিসটাকে একটু কদর করে, তাদেরকে বললে হয়তোবা তারা একটু দ্বিতীয়বার তাকাবে আর একটু ভ্যালু দিবে। এই জিনিসটার জন্য মনে হলো যে কন্টিনিউ করি। এটা ছিল মেইন, এটা একটা রিজন। আরেকটা রিজন যেটা ছিল সেটা হচ্ছে আমার মা বলছিল যে গ্রাজুয়েশন করতে হবে,
মা বলছিল যে আর কিছু যাই করি না করি এট দ্য এন্ড অফ দ্য ডে গ্রাজুয়েশন করতে হবে। যেহেতু মা বলছে সে তো আসলে এটা তো করতেই হবে। অফকোর্স আমি না একটা কোয়েশ্চেন লাইক অনেক স্পিকারসদেরকে এই পর্যন্ত আস করেছি, আই থিঙ্ক আই অলরেডি নো দ্য অ্যান্সার, দর্শকেরাও প্রপারলি এই অ্যান্সারটা হয়তো বুঝে গেছে, বাট আপনাকে আমাকে করতেই হবে। এই যে দিস ডিগ্রি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি জানি অনেকেই বলে যে ইটস জাস্ট আ পিস অফ পেপার, অনেকের এই অপিনিয়ন আছে, অনেকে বলে যে নো, ইন্টারভিউ বোর্ডে মানে অ্যাকচুয়ালি এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলে। অ্যাট ওয়ার হাউ ডু ইউ ভ্যালিউ আ ডিগ্রি, অ্যাজ ইন যারা যারা এখানে আসেন অ্যাপ্লিকেন্টসরা, আপনি কি আদৌ ডিগ্রিটাকে সেরকম প্রাধান্য দেন নাকি এর থেকে স্কিলস বা অন্যান্য হার্ড স্কিলস যদি আমি বলি, দোজ আর মোর ইম্পর্টেন্ট? আমি আসলে শুধুমাত্র ওয়্যারের কথাই বলবো না, আমি ইনফ্যাক্ট অন্যান্য অ্যাডভার্টাইজিং মানে পুরো অ্যাডভার্টাইজিং সেক্টরের কথাই যদি বলি, টু বি অনেস্ট ইভেন টেক সেক্টরের কথাও যদি বলি, আজকাল আসলে ডিগ্রির চেয়ে স্কিল ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। অ্যান্ড আই থিঙ্ক এভরি আদার অন্টারপ্রেনার উড এগ্রি টু মি ইন দিস অ্যাসপেক্ট, যে হচ্ছে আসলে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি এখন বাইরের বড় বড় কোম্পানিগুলোর কথা বলেন, বাংলাদেশের কোম্পানিগুলোর ক্ষেত্রেও যদি আমরা আসি, কোম্পানি ইজ রান বাই দ্য পিপল অ্যান্ড দেয়ার স্কিলস। একটা স্কিল জাজ করার জন্য আসলে একটা ইউনিভার্সিটি ডিগ্রি ইজ নট এনাফ। কারণ আমরা অনেক সময় যেটা দেখি যে একজনের সিজিপিএ অনেক হাই, আরেকজনের সিজিপিএ হয়তো বা অনেক লো, বাট সে যেই চাকরিটার জন্য আসছে সেখানে আসলে যার সিজিপিএ লো তার স্কিলস বেশি, সে হয়তো বা পার্ট টাইম কোনো একটা জব করেছে। ধরেন আমি ফর এক্সাম্পল এভাবেই বলি যে আমার কাছে যদি দুইজন ক্যান্ডিডেট আসে, একজন ফ্রেশার আরেকজনও ফ্রেশার, কিন্তু তার পার্ট টাইম জবের এক্সপিরিয়েন্স আছে অথবা ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স আছে কোনো একটা এজেন্সিতে, মানে আমার ব্যাকগ্রাউন্ডের কোম্পানিতে এক্সপিরিয়েন্স আছে, আমি কিন্তু অবশ্যই যিনি এক্সপিরিয়েন্সড, যে পার্ট টাইম এক্সপিরিয়েন্স হোক ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স, তাকে একটু আগিয়ে রাখবো। অফকোর্স, কারণ যে ফ্রেশার তার সিজিপিএ যত হাই হোক না কেন, আমি জানি না যে সে অ্যাকচুয়ালি প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আসলে সে করেছে কিনা। এবং আমাদের কাছে যেটা মনে হয় যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স ট্রান্সেন্ডস অ্যান্ড সারপাসেস ওই এডুকেশনাল নলেজ। আসলে একজন মানুষ 6 মাস পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স করে যেটা শিখতে পারে, 4 বছর ডিগ্রি নিয়ে এসেও, 4 বছর পড়াশোনা করে ডিগ্রি নিয়ে এসেও আমরা অনেক মানুষকে দেখি যে সেই নলেজটা অথবা সেই এক্সপিরিয়েন্সটা আসলে তাদের হয়। এক্সপিরিয়েন্স তো হয়ই না, নলেজটা হয় না। সো obviously skills more অ্যাকচুয়ালি than চিন্তা degree. করে দেখলে লাইক আমি অ্যাজ অ্যান এডুকেটার, আমি নিজেও মাঝে মাঝে অবাক হই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা মানুষের পেছনে জন্মিয়েছি। ওয়াই? বিকজ আমি যদি পড়াশোনা করতে যাই, স্কুলে যদি যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, আই ওয়ান্ট মোর নলেজ, রাইট? এটাই আমার মেইন এন্ড গোল থাকার কথা, নট ক্লাসে ফার্স্ট হওয়া, নট এত এত স্কোর্স পাওয়া বা এই পিস অফ পেপার পাওয়া। Right. কিন্তু দিন শেষে আই নো যে আমাদের সবার এখান থেকে ফোকাস চলে আসে, বাট ওয়াই ডু ইউ থিঙ্ক যে নলেজে যদি মেইন ফোকাসটা হয়ে থাকে বা একটা ইউনিভার্সিটির মেইন এইমটা হয়ে থাকে, ইউনিভার্সিটি সেটা সেই অনুযায়ী যে প্রোভাইড করতে পারতেছে না, এই গ্যাপটা কিভাবে আমরা প্রপারলি মিটিগেট করতে পারবো? যেহেতু বাংলাদেশের কথা যে আমরা দেখতেছি, বাংলাদেশে উই আর সিইং যে নিউ এরা চলে এসেছে, বাংলাদেশ 2.0-তে আমরা নতুন এডুকেশনাল রিফর্ম করতে চাচ্ছি। আপনি লেটস সে, আমি যদি মজা করে এই কোয়েশ্চেনটা আস্ক করি, ইফ ইউ ওয়্যার দ্য প্রেসিডেন্ট রাইট নাও, অথবা অ্যাটলিস্ট ইফ ইউ আর দ্য এডুকেশন মিনিস্টার রাইট নাও, আপনি আমাদের এডুকেশনের মধ্যে কি কি চেঞ্জেস আনবেন সো দ্যাট মানুষ অ্যাকচুয়ালি এট দ্য এন্ড অফ দ্য ডে ডিগ্রিটাকে বেশি প্রাধান্য দেবে? আমি আপনাকে এটা একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি। প্লিজ। সো আমাকে 1 বছর আগে বাংলাদেশের বেশ শীর্ষস্থানীয় একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কল করা হয় যে তাদের আমাকে এবং আরো 2 জন এজেন্সি ওনার কে ইনভাইট করা হয় যে তাদের যে ডিজিটাল মার্কেটিং কারিকুলামটা আছে সেটা আপ টু স্ট্যান্ডার্ড কিনা এইটা জাজ করার জন্য। সো আমরা ওখানে গেলাম, যাওয়ার পরে আমরা হচ্ছে ইনিশিয়ালি কারিকুলাম দেখলাম। হ্যাঁ, কারিকুলাম দেখে তো আসলে অতটা ক্লিয়ার হওয়া যায় না, কারণ কারিকুলামের ভিতরে সবই আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও থেকে শুরু করে সবই আছে। তো আমরা জানতে চাইলাম যে আসলে এটা কতটুকু ডেপথ পর্যন্ত আছে এটা তো বুঝতে হবে। তো সেটার জন্য আমাদের ফ্যাকাল্টিদের সাথে আমরা একটা মিটিং করলাম। আমরা ফ্যাকাল্টিদের নলেজ দেখে উই ওয়ার সো মানে ডিসঅ্যাপয়েন্টেড, মানে কারণ আমরা না পারতে বলেই বসছি যে আসলে আপনাদের মানে আপনারা যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স নিচ্ছেন, আপনাদের আসলে ডিজিটাল মার্কেটিং এর পিছনে এক্সপিরিয়েন্সটা কতদূর অথবা অ্যাডভার্টাইজিং এর পিছনে এক্সপিরিয়েন্সটা। আর অনেকেই যেটা বললো যে আসলে এই কোর্সটা আমাদেরকে ধরায় দেওয়া হয়েছে, মানে আমরা আসলে এইখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নাই, আমাদের এই কোর্সটা ধরায় দেওয়া হয়েছে। তো তারা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড পড়াচ্ছে অথবা এসইও রিলেটেড পড়াচ্ছে, দেখা যাচ্ছে যে
গুগলে যে ডেফিনেশন গুলো আসতেছে সেগুলাতেই তারা সীমাবদ্ধ, অথবা যে কম্পোনেন্টস গুলো আছে, যে এসইওর কম্পোনেন্টস কি কি, যেমন ব্যাকলিঙ্কিং একটা কম্পোনেন্ট, অন সাইট এসইও একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলো তারা জাস্ট মুখস্থ। মানে মুখস্থ বলছে। কিন্তু কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোন টুলটা আপনার ইউজ করতে হবে, আপনার আসলে একটা ওয়েবসাইটে প্রাইমারি কিওয়ার্ড কয়টা থাকা উচিত, লং টেল কিওয়ার্ড বলতে কি বোঝায়, শর্ট টেল কিওয়ার্ড বলতে কি বোঝায়, একটা ব্লগ সেকশন কিভাবে আসলে হেল্প করে, কন্টেন্টের রিডেবিলিটিটা আসলে কেন ম্যাটার করতেছে এসইওতে, এই পার্টগুলো তো আসলে যে এক্সপিরিয়েন্স না, যে এই জিনিসটা নিয়ে কাজ করেনি অনেক বছর, সে তো আসলে কখনো জিনিসটা বলতে পারবে না। সো ইফ আই হ্যাভ টু আনসার ইউর কোয়েশ্চেন, আমি বলবো প্রথমত আসলে কারিকুলাম, ইয়েস, যে কারিকুলামটা চেঞ্জ করতে হবে, এবং এটা আমার কাছে অ্যাডভার্টাইজিং ডিজিটাল মার্কেটিং এটা আসলে আমার নিজের চোখে দেখা বলে আমি এটা ডিরেক্টলি বলতে পারতেছি যে আসলে কারিকুলাম চেঞ্জ করতে হবে। এবং কারিকুলাম চেঞ্জ করার পরে আসলে ওরকম ট্রেন টিচার্স লাগবে, অথবা এক্সপিরিয়েন্স টিচার্স লাগবে, যারা আসলে ওইটা প্রপারলি শিখাতে পারবে। কারণ ওই যেটা বললাম না, আসলে এটা অ্যাজ এন এডুকেটর আই থিঙ্ক ইউ উড এগ্রি উইথ মি অ্যাজ ওয়েল, যে একটা বুকিশ নলেজে আপনি আসলে 100% কখনোই একটা মানুষকে আসলে ডেলিগেট করতে পারবেন না আনটিল এন্ড আনলেস আপনি নিজে কাজটা করে এসেছেন। সো আমরা ওনাদেরকে আসলে যেই সাজেশনগুলো দিয়েছিলাম, সেই প্রাইভেট ইউনিভার্সিটিটা কে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম এবং ওনারা নিয়েছে, এবং এই বছর আমাদেরকে আবার ডাকা হয়েছিল যে ওনাদের চেঞ্জেস গুলোকে পর্যবেক্ষণ করার জন্য, এবং আমরা নিজেরাও ক্লাস নিয়েছি গেস্ট ফ্যাকাল্টি হিসেবে। তখন আমরা দেখেছি যে আসলে মানে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। কারণ আমরা এর আগের বছর যখন ছাত্রদের সাথে কথা বলছিলাম তখন আমরা দেখছিলাম যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তাদের নলেজ খুবই বেসিক, বাট এই বছর যখন আমরা গিয়েছি তখন আমরা দেখেছি যে অ্যাডভান্সড। এটার কারণটা কি? কারণ আমরা মেইন সাজেশন যে 2-3টা আমাদের ছিল তার ভিতরে একটা ছিল যে চেঞ্জ দ্য কারিকুলাম, মেক ইট মোর ইন ডেপথ। দ্বিতীয়ত আমরা যেটা সাজেস্ট করেছিলাম সেটা হচ্ছে যে টিচাররা ভেরি গুড, বাট টিচারদেরকে আরেকটু ট্রেন করেন রিগার্ডিং ডিজিটাল মার্কেটিং, এবং পারলে বাইরে থেকে কিছু এক্সটার্নাল টিচার নিয়ে আসেন যারা ডিজিটাল মার্কেটিং এ আসলে কাজ করেছে অথবা কাজ করছে। জি, এটা ছিল দ্বিতীয় সাজেশনটা। এবং তৃতীয় যে সাজেশনটা ছিল সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে এক্সাম গুলাকে মোর অ্যাপ্লিকেশন নির্ভর করে, যে যখন আপনি এক্সাম নিচ্ছেন বাচ্চাদের, তখন ওইটাকে আসলে একটু অ্যাপ্লিকেশন নির্ভর করেন। ডোন্ট আস্ক হোয়াট ইজ এসইও, ও ডেফিনেশন অফ এসইও কি, জাস্ট ডেফিনিশন মুখস্থ করে ডেফিনেশন লিখে অফ দিবেন। এসইও মুখস্থ করে আসলে কারোর কোনো লাভ হবে না, কম্পোনেন্টস অফ এসইও মুখস্থ করে কারোর কোনো লাভ হবে না। তাকে জিজ্ঞেস করেন অন পেজ এসইওর স্কোর আমি যদি বাড়াইতে চাই তাহলে আমার কি কি কাজ করতে হবে, তাকে বলেন যে এসইও রিপোর্টে আমি এই প্রবলেমগুলো পেয়েছি, এটা সলভ করার জন্য আমার আসলে কি কি করতে হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে তার নলেজটা গেইন হয়েছে। এই 3টা চেঞ্জেস তারা যখন করেছে, আমরা দেখেছি যে তাদের স্টুডেন্টদের নলেজের লেভেল 20% থেকে ধরেন 70% হয়ে গিয়েছে, জাস্ট 3 বেসিক চেঞ্জেস। ইফ আই ওয়াজ বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি এটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং না, এটা আমি সব সাবজেক্টের ক্ষেত্রে করার ট্রাই করতাম। দ্যাট উড বি মাই সাজেশন। মোস্ট ডেফিনেটলি। অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট, লাইক আমরা যখনই স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমি যখন ইউনিভার্সিটিতে যাই, আই গো দেয়ার উইথ আ ফ্রেশ মাইন্ড, যে আমি কিছুই জানি না, আমাকে যা শেখানো হবে আমি তো তাই শিখবো। সিমিলারলি যখন কেউ আমরা লেটসে কোনো একটা অনলাইন কোর্স নিতে চাই বা আমরা যাই শিখতে চাই ফর দ্যাট ম্যাটার, আমি যদি এমনই একজনের কাছ থেকে শিখি যিনি নিজেও একটা বই শিখেই আর আবার আপনাকে শিখালো, Right. সে যতই ভালো স্পিকার হোক না কেন, ঘুরে ফিরে ওই সেম নলেজই আমরা পাচ্ছি। Exactly. সো লাইক প্রো টিপ তাহলে এটাই হবে যে অলওয়েজ লার্ন ফ্রম সামওয়ান হু হ্যাজ এক্সপিরিয়েন্স ইন দ্যাট পার্টিকুলার Exactly. সেক্টর। মেন্টর ভালো হওয়া দরকার। মেন্টর ভালো হওয়া দরকার, অফকোর্স। ভাইয়া, কামিং ব্যাক টু ওয়ার, বিকজ আমরা অফকোর্স এটার ব্যাক স্টোরিটা আমরা জানলাম ইন ডিটেলস। আপনি যেভাবে বললেন যে উই অলরেডি আন্ডারস্টুড ইউর ইন্সপিরেশনস বিহাইন্ড দ্যাট, যে কীভাবে আপনি জব মার্কেটে একটা পার্টিকুলার প্রবলেম ফেস করেছিলেন, উইচ ইজ লাইক ভেরি পুয়ার, আপনাকে অফার করা হয়েছিল, সেখান থেকে আপনার আইডিয়া হয়ে গেল যে আমি নিজে থেকে একটা এজেন্সি দিয়ে দিব। Right. আমরা না অনেকেই দেখি, আমি আমার ফ্রেন্ডসদেরকেও দেখেছি, ওরা ভাবে যে এত কম টাকা পাচ্ছি, আমি নিজের থেকে নিজে একটা মানে খুলে ফেললে তো ভালোই হইতো, কিন্তু আমরা না ফান্ডিং এর ভয়ে সেটা করি না। Right. হোয়াট আর ইউর থটস অন দিস? দেখেন, তো আমি সবাইকেই যেটা বলি, আসলে প্রথমত আমি একটু ক্লারিফাই করি যে এমন না যে আমাকে অফারটা অনেক কম করা হয়েছিল, বাট আমি তখন পার্ট টাইমার স্টুডেন্ট হিসেবে ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এই স্যালারিটা দিয়ে আসলে আমার যাওয়া আসার খরচেই চলে যাবে। দ্য অ্যামাউন্ট ওয়াজ গুড, বাট মানে মেইনলি আমার কাছে যেটা মনে হয়েছিল যে শুরু করার জন্য, এই বিজনেসটা শুরু করার জন্য যখন আমার বন্ধু আমাকে বললো যে তাহলে তুই নিজেই শুরু কর, তখন আমি চিন্তা করলাম যে আসলে ফান্ডিং কত লাগবে। তো আমি দেখলাম যে ছোট পরিসরে শুরু করতে
আমার একটা হয়তোবা ৬০-৭০ হাজার টাকার মতন ক্যালকুলেশনে এসেছিল যে এটা দিলে আমি শুরু করতে পারবো। প্রথম ২-৩ মাসের একটা রানওয়ে হবে। আমি যদি এই ২-৩ মাসের ভিতরে আমি কিছু ক্লায়েন্ট জোগাড় করে আমি ব্রেক ইভেন করে ফেলতে পারি, তাহলে আই ক্যান কিপ দ্য বিজনেস রানিং। দিস ওয়াজ মাই থট প্রসেস। এন্ড আমি চিন্তা করছি যে আচ্ছা, এই যে 60,000 টাকা, এটা কিন্তু আমার টিউশনির জমানো টাকা ছিল। তো আমি তারপরে যেটা করছি যে আমি ডিসিশনটা নিছি, তারপরে আমি ৩-৪ মাস পড়াইছি। তো আমি তখন স্টুডেন্ট পড়াইতাম। ৩-৪ মাস পরে আমি ওই টাকাটা সেভ করছি, করে আমি বিজনেসটা স্টার্ট করছি। এবার যখন আমি বিজনেসটা স্টার্ট করছি, তখন আমি স্টুডেন্ট পড়ানোটা ছেড়ে দিছি। কারণ আমার একটা ইয়ে ছিল যে আমি যদি নিজেকে কমফোর্টেবল ফিল করায় ফেলি যে আমি স্টুডেন্ট পড়ায় আমি একটা কমফোর্টেবল অ্যামাউন্ট আমি পাচ্ছি, তাহলে আমি ওই দিকেই ফোকাস থাকবো। বাট আমি চাই নাই যে ধরেন মানে আমি এমন না যে আমি এটাকে নেগেটিভলি দেখছি, স্টুডেন্ট পড়ানো ইজ ভেরি গুড অ্যান্ড এভরিথিং। বাট আমার কাছে মনে হয় না যে আমি আসলে আমার ক্যারিয়ার ওয়াইজ আমি আসলে স্টুডেন্ট পড়াইতে চাই। এডুকেটর হিসেবে আমি ক্যারিয়ার করতে চাই, আমি বিজনেসম্যান হিসেবে ক্যারিয়ার করতে চাই। সো আমি স্টুডেন্ট পড়ানো ছেড়ে দিয়েছি যে দ্য মোমেন্ট আই স্টার্টেড দিস বিজনেস, বিকজ আমি নিজের পিঠ ঠেকায় ফেলতে চাইছি যে আর কোনো ওয়ে নেই, এইটাকেই সার্ভাইভ করাইতে হবে। তারপর বেসিক্যালি ফান্ড। সো আমি সবাইকে যেটা বলি কি, যে অনেকেই আমার কাছে আসে যে ভাই বিজনেস কিভাবে শুরু করবো অথবা ফান্ডিংটা আসলে ইয়ে কি। আমি সবসময় সবাইকে বলি যে দেখো যে তোমার বিজনেসটা সবচেয়ে স্মলেস্ট ভাবে কিভাবে শুরু করা যায়। না আমি চাইলে আমিও 10টা পিসি, একটা বড় অফিস, ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে শুরু করতে পারতাম। এন্ড আই ইউজ টু হ্যাভ টু স্পেন্ড আ লট। মানে তখন আমার ওই 50,000 টাকায় হইতো না, তখন আমার 10 লাখ টাকার মতন লেগে যেত, অনেক এমপ্লয়িজ হায়ার করা লাগতো। বাট আমি সেটা করি না। আমি চিন্তা করেছি যে স্মলেস্ট ভাবে শুরু করতে আমার 2টা পিসি লাগবে, 2জন এমপ্লয়ি লাগবে, 2জন ফুল টাইম এমপ্লয়ি না, পার্ট টাইম লাগবে, একজন ডিজাইনার, মানে যেই অ্যাসপেক্ট গুলো আমি কাভার করতে পারবো না সেইগুলা কাভার করার জন্য আমার 2জন মানুষ লাগবে। আমি ওভাবেই ক্যালকুলেশন করে শুরু করেছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে এইটার জন্য আমার দিস ইজ দ্য স্মলেস্ট, এটা দিয়ে আমরা শুরু করতে পারবো। যেমন স্টার্ট আপের ভাষায় বলে যে হচ্ছে এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোটোটাইপ। আমি সবাইকে তাই বলি যে আপনি আপনার বিজনেসের এমভিপিটা বানান এবং ওই এমভিপিটাকে অপারেশনাল ব্রেক ইভেন নিয়ে আসেন। মানে আপনি যত টাকা মাসে খরচ করছেন ওই টাকাটাই আপনি জাস্ট টার্গেট করেন যে আমি আমার যেই ক্যাপিটালটা আছে সেটা যেই অ্যামাউন্টই হোক না কেন, ধরেন 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা, যাই হোক না কেন, আমি এটাকে আসলে কয় মাস, ধরেন 3 মাস অথবা 4 মাস রান করাবো। ওই 3-4 মাস শেষে আমার এই টার্গেটটা থাকতে হবে যে আমার যে খরচ আছে ব্যবসার পার মান্থ, সেটা যেন আমার ইনকাম থেকে আমি অফসেট করতে পারি। ট্রু। অ্যান্ড আরেকটা জিনিস আমি অনেকে আমাকে আরেকটা জিনিস ফলো আপে কোয়েশ্চেন করে যে হ্যাঁ, যদি আমার বিজনেসটা এরকম থাকে যে এটা আসলে ছোটভাবে করা সম্ভব না, আমি অনেক বড় একটা ব্যবসা করতে চাই, হয়তো আমি ইলেকট্রিক ভেহিকেল বানাইতে চাই, অথবা আমি যেমন মুস্তাফা মুমিন ভাইয়ের মতন উনি ধরেন ইলেকট্রিক ভেহিকেল বানাতে চাই এন্ড এভরিথিং। এন্ড আমাকে সবসময় যেটা বলি যে গ্রেট, ডু ইট, বাট ডে ওয়ানে আপনার ইলেকট্রিক ভেহিকেলের ব্যবসা করা লাগবে না। আপনি ব্যবসা করবেন, যে কোনো একটা ব্যবসা করেন, ছোট পরিসরে একটা ব্যবসা করেন। আজকাল তো মানুষ বাসা থেকে বসেও ব্যবসা করতেছে। দেখা যাচ্ছে যে সে আচারের তেল বানাচ্ছে, সেটা দিয়ে ব্যবসা করতেছে। দেখা যাচ্ছে যে কেউ আচার বানাচ্ছে, সেটা দিয়ে ব্যবসা করতেছে। আপনি বাসা থেকে একটা ব্যবসা শুরু করার ট্রাই করেন, তাহলে আপনি যেটা বুঝতে পারবেন যে একটা বিজনেসের যে প্রতিবন্ধকতাগুলো, একটা বিজনেসের যেই চ্যালেঞ্জেস গুলা, সেগুলো আপনি ধরতে পারবেন। তারপর আপনি আপনার স্বপ্নের বিজনেসটা করতে যান। তখন আপনি দেখবেন কি, যখন আপনি একটা ছোটখাটো ব্যবসা শুরু করে আপনি ওটাকে কিছুদিন নিয়ে যেতে পারবেন, নিজেরও একটা কনফিডেন্স হয়। নিজের কনফিডেন্স হলে আপনার ওই কনফিডেন্স দেখে অন্য মানুষও আপনার উপরে কনফিডেন্স পাবে এবং সে দেখবে যে আচ্ছা এই মানুষটা তো আরেকটা ব্যবসা রান করছে এবং সেই ব্যবসাটা চলছে, তাহলে হ্যাঁ হয়তো বা আমি তাকে একটু কিছু ইনভেস্টমেন্ট করলাম। তখন আপনি চাইলে আপনার ফান্ডিং এর জন্য আপনি অন্য মানুষের কাছে যেতে পারবেন যে হ্যাঁ, আমি এই বিজনেসটা শুরু করতে চাচ্ছি, আমাকে যদি কিছু ফান্ড করা যায়। তখন আপনি দেখাইতে পারবেন যে আমি একটা বিজনেস করছি, সেটা অলরেডি এরকম একটা ট্র্যাক রেকর্ড আছে। তখন মানুষের আপনার উপরে আস্থা রাখাটা সহজ। অ্যাজ আ পার্সন আপনিও নিজের উপরে কনফিডেন্স পাইলেন, অন্য কেউ কনফিডেন্স পাইলো এবং আপনি নিজেও তখন বুঝতে পারবেন যে যেটা আরেকটা জিনিস হয় যে ব্যবসা করার সময় নেটওয়ার্কিং হয়। তখন আপনি দেখতে পারবেন যে হয়তোবা আপনার পরের ব্যবসাটা শুরু করার জন্য আপনার একজন পার্টনার দরকার ছিল যাকে আপনি এতদিন খুঁজে পাচ্ছিলেন না। তো এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে হয়তোবা আপনি একজনকে পেয়ে গেলেন, তাকে নিয়ে আপনি তখন ওই জিনিসটা শুরু করতে পারেন। সো এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে, কিছু একটা শুরু করাটা আসলে খুব নেসেসারি এবং সেটার জন্য স্মলেস্ট ভাবে শুরু করাটা ভালো। যদি আপনার ব্যবসা যেটা করতে যাচ্ছেন ওটা মানে ছোটভাবে শুরু করা না সম্ভব হয়, তাহলে আমি বলি যে কোনো একটা ব্যবসা করেন,
সেটা দিয়ে আগে ব্যবসায় হাতে খড়িটা করেন। 1 বছর 2 বছর করেন, একটা পুরো ব্যবসায় হাতে খড়ি হয়ে যাবে, পরের ব্যবসাটা শুরু করেন, চান্সেস অফ ফেলিয়ারটা অনেক কমে যাবে। ট্রু। আমরা অ্যাকচুয়ালি স্টার্টআপ মাইন্ডসেটের নিয়ে যখন আমরা কথা বলি, যেহেতু আপনি যে জিনিসগুলো বলতেছিলেন যে টু স্টার্ট প্রপারলি নলেজ না থাকলেও জাস্ট টু স্টার্ট, যাতে রাইট, আমাদের ইটস এ এক্সপিরিয়েন্স স্টার্টআপ থাকতে হয়, মেন্টালিটি। স্টার্টআপ মেন্টালিটি। দেন অলসো রিগার্ডিং ফাইন্যান্স অর ফান্ডিং প্রপারলি সেই জিনিসগুলো খেয়াল রাখা, রিস্ক নেওয়া। আমরা অনেক অনেক ডিফারেন্ট ফ্যাক্টরস আমরা দেখি যে এখন একটা বিজনেস শুরু করতে গেলে আমরা অনেকেই শুরুতে কিন্তু ভয় পেয়ে যাই, কিন্তু রাইট। মনে হয় যে এটাও লাগবে, ওইটাও লাগবে, এটাও লাগবে। আপনার কাছে কি মনে হয় একটা বিজনেস শুরু করার টাইমে হোয়াটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট আ এন্টারপ্রেনিউর শুড নিড? আমি যেটা বলবো সেটা হচ্ছে ভিশন। মানে আপনার এট লিস্ট এতটুকু নিজের মাথায় থাকা উচিত যে আপনি যখন ব্যবসাটা শুরু করতেছেন, এটা একটু ক্লিশেড শোনাইতে পারে। ৩ মাস পরে, ৬ মাস পরে আপনি আসলে ব্যবসাটাকে কোথায় নিয়ে যেতে পারেন, ১ বছর পরে আপনি আসলে কোথায় দেখতে যাচ্ছেন, আল্টিমেটলি আপনি ব্যবসাটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। আমার কাছে মনে হয় মোর দেন এনিথিং এলস দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড অনেকেই যেটা রিয়েলাইজ করে না সেটা হচ্ছে আপনি যখন একটা ভিশন সেট করে ফেলতে পারবেন, সেটাকে আপনি একটা কাগজে লিখে ফেলবেন, তখন ওইটা একটা গোল হয়ে যায়। তারপর ওই গোলটাকে যখন আপনি আরো কয়েকটা ভাগ করে দিবেন, তখন আপনার যখন একটা গোল হয়ে যাবে যে হ্যাঁ আমার এইখানে আমি পৌঁছাইতে হবে, তখন আপনি এটাও জানবেন যে এইখানে পৌঁছাইতে হলে আপনার কি কি করতে হবে। অথবা অ্যাজ ইউ গো ইউ উইল ফিগার ইট আউট। অ্যাজ ইউ গো আপনি প্রত্যেকটা স্টেপ লিখতে থাকেন যে আমার এইটা করতে হবে, তারপর এটা করতে হবে, তারপর এটা করতে হবে। আর গোল যেটাকে স্টেপ বাই স্টেপ ডিফাইন করা হয় সেটাকে কি বলা হয় জানেন? প্ল্যান। সো আপনি ফার্স্টে ভিশনটা নেন যে আপনি আপনার ব্যবসাকে 1 বছর পরে এইখানে নিয়ে যেতে চান, ওইটাকে কোথাও একটা লিখে ফেলেন। তারপর লিখে আপনি ব্যবসা শুরু করেন। অ্যাজ ইউ গো আপনি বুঝতে পারবেন, প্রথম দিনই আপনার লেখা লাগবে না যে কি কি স্টেপগুলো থাকবে, বাট অ্যাজ ইউ গো আপনি লিখতে পারবেন যে হ্যাঁ এই স্টেপটা করলে আমি ব্যবসাটাকে নিয়ে যেতে থাকবো। প্রথম 6 মাসেই আপনি এটা ফিগার আউট করে ফেলতে পারবেন। অ্যান্ড ওয়েন ইউ ডু দ্যাট, তখন ওইটাকে আমরা প্ল্যান হিসেবে বলতে পারি। So coming back to wire, ভাইয়া, আপনি already mentioned করেছেন regarding finances and that startup mindset and whatnot. Most definitely going into wire আপনার নিজের এরকম একটা startup mindset ছিলই যে এরপরে এটা করব and all. But starting with মাত্র 60 or 70,000 টাকা, যেটা আমরা কি বলবো 1 লাখ টাকাও না, আমরা তো ইভেন আজকাল মনে হয় পাশের দোকানের যিনি ঝালমুড়িওয়ালা আছে উনিও হয়তো 1 লাখ টাকা একসাথে জমায় টমায় তারপরে হচ্ছে উনি শুরু করেছেন। সো ওয়ায়ারের এইরকম একটা স্টার্ট থেকে রাইট নাও এটার নেট ওয়ার্থ হচ্ছে অলমোস্ট 9 ডিজিট। রাইট, 10 এই crore plus. ওয়াও 10 crore প্লাস। সো এটার এন্টায়ার স্টোরিটা যদি আমাদেরকে বলতেন। I think startup mentality has a lot to do with it. মানে আমাদের যেটা আমি এখনো আমার মানুষজনকে বলি যে আমাদের টিমমেটসদেরকে বলি যে we are a very startup mentality company. So what does that mean? So the meaning is agencies তো আসলে অনেক কিছু করতে পারেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং দেখেন, ডিজিটাল মার্কেটিং ইটসেলফ এত বড়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ওখানে কন্টেন্ট মার্কেটিং আছে, ওইখানে এসইও আছে, ওইখানে আপনার ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন ফাংশনালিটিস আছে। সো ডিজিটাল মার্কেটিং তো আসলে অ্যাজ আ হোল আমরা একটা আমব্রেলা টার্ম হিসেবে বলি। বাট ওখানে তো অনেক রকমের সার্ভিসেস আছে। এবং আপনি যদি তার সাথে ধরেন এই যে আজকাল আপনারা অগমেন্টেড রিয়ালিটি দেখেন, ভার্চুয়াল রিয়ালিটি দেখেন, আমরা ফেসবুকে গেলেই আমরা অনেক অনেক রিলস দেখি। আমরা তারপরে হচ্ছে কি যখনই আপনি কোনো একটা ব্র্যান্ডের মার্কেটিং দেখবেন যে বিলবোর্ডে অ্যাড আছে, তার টেলিভিশনে অ্যাড আছে, তার পেপারে অ্যাড আছে। সো ডিজিটাল মার্কেটিং ইটসেলফ তো বড়, অ্যাডভার্টাইজিং কিন্তু তার চেয়েও আরো অনেক বড়। আপনি তখন পেপার অ্যাড যোগ করবেন, বিলবোর্ড অ্যাড যোগ করবেন, তখন ওটা আরো অনেক বড় হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে এই স্টার্টআপ মেন্টালিটিটা কিভাবে আমাদেরকে হেল্প করছে, যে আমরা তো যখন শুরু করছিলাম উই ওয়ার ভেরি ডিজিটাল ওরিয়েন্টেড, উই আর ভেরি সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড, যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো। জি। বাট দেন অ্যাজ রিকোয়ারমেন্টস কেম, আমরা আস্তে আস্তে নিজেদের ক্যাপাসিটি বাড়াইছি। আমরা যত প্রফিট করছি রিইনভেস্ট করছি, কোম্পানিতে রিইনভেস্ট করছি বারবার করে। আমরা দেখা গেছে যে আমরা রিইনভেস্ট করে সবার আগে দেখা গেছে যে আমরা নিজেদের একটা মোশন ভিডিও ডিপার্টমেন্ট খুলছিলাম, যেটা আমাদের করতো যে আমরা মোশন ভিডিও বানাইতাম ক্লায়েন্টের জন্য। আগে আমরা যেটা করতাম কোন একটা ভেন্ডারের কাছ থেকে নিয়ে নিতাম, ভেন্ডার একটা মিডলম্যান চার্জ হতো, ওর ওইখানে কোয়ালিটির একটা ইস্যু হইতো, আমাদের সবসময় দেখা লাগতো যে আচ্ছা ওর ওইখানে টাইম কতটুকু আছে না আছে, মানে ওনারা কাজটা আজকে দিতে পারবে কিনা অথবা কালকে দিতে পারবে, সেটার উপর অনেক ডিপেন্ডেন্সি হয়ে যেত। সো উই ইনভেস্টেড টু ক্রিয়েট আ মোশন ভিডিও ডিপার্টমেন্ট। তারপরে আমরা দেখলাম যে আচ্ছা ওয়েব ডেভেলপমেন্টের রিকোয়ারমেন্ট আসছে, আমরা ইনভেস্ট করলাম যাতে আমাদের মিডিয়া বাইং ডিপার্টমেন্টই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট দেখতে পারে। ওয়েব ডেভেলপমেন্ট শুরু করলাম, দেখলাম আচ্ছা এসইও তো এখন একটা কোর নিড হয়ে গেছে, তখন আমরা মিডিয়া বাইং টিমে আরো মানুষজন অ্যাড করলাম যাতে হচ্ছে কি তারা এসইওর পার্টটাও দেখতে পারে।
অ্যাট দ্য সেম টাইম আমরা দেখলাম যে ফটোগ্রাফি তো অ্যাডভার্টাইজিং এজেন্সির মানে প্রিটি মাচ লাইফ ব্লাড, যার লাগবেই, প্রোডাক্টের ফটোগ্রাফি ক্লায়েন্টের লাগবেই, নাহলে তো আপনি পোস্ট মানে ধরেন ডিজাইন করতে পারবেন না অথবা অ্যাডভার্টাইজমেন্ট বানাইতেই পারবেন না। সো আমরা নিজেদের ফটোগ্রাফি ডিপার্টমেন্ট উই স্টার্টেড বাইং ক্যামেরাজ এন্ড এভরিথিং। সো এইভাবে করে করে আমরা যেটা করছি যে নিজেদের ক্যাপাসিটি বাড়ায় গেছি, অ্যাট দ্য সেম টাইম আমরা নিজেদেরকে এমনভাবে ট্রেন করছি যে ওয়ারে আরেকটা জিনিস যেটা আমরা খুবই এমফেসাইজ করি যে প্রত্যেক মাসে উই হ্যাভ ভেরি বিগ ট্রেনিং সেশনস, এন্ড ইনফ্যাক্ট আমরা কিন্তু আপনাদের সাথেও উই হ্যাড কর্পোরেট ট্রেনিং সেশনস এন্ড এভরিথিং। সো যেখানে আসলে আমাদের যেটা হয়েছে যে আমাদের মানুষজনকে আমরা রেগুলারলি ট্রাই করি যে তাদেরকে আরেকটু বেটার কিভাবে আপস্কিলিং করানো যায়। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের বিজনেস যেহেতু আসলে খুবই, এনি সার্ভিস বিজনেস ইজ ভেরি হিউম্যান ওরিয়েন্টেড বিজনেস। আপনার যারা এমপ্লয়িজ তারাই আপনার সবচেয়ে বড় অ্যাসেট সেইখানে। সো এদের এই অ্যাসেটগুলো তো আপনার ডেভেলপ করতে হবে। সো আমরা আপস্কিলিং এর উপরে অনেক বেশি ফোকাস করি। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও ফোকাস করি যে হ্যাঁ, কোনো একটা কাজ যখন শুরু করব ফার্স্টে জাস্ট করব কাজটা, তারপর ওটাকে পারফেকশনিজমের দিকে নিয়ে যাব, বাট কাজটা শুরু করতে হবে। সো এইভাবে আমাদের একটা মেন্টালিটি ছিল যে হ্যাঁ, আমরা নিজেদেরকে যখন আমরা শুরু করেছি আমরা যদি স্যাটিসফাইড থাকতাম যে হ্যাঁ, যেই প্রফিট হচ্ছে এটাতেই স্যাটিসফাইড আছি, তাহলে হয়তো আমাদের বিজনেসটা খুব বেশি গ্রো করতো না। বাট আমাদের ওই হাঙ্গারটা ছিল যে না, উই হ্যাভ টু কম্পিট উইথ দ্য বিগ এজেন্সিজ যাদের অনেক কিছু আছে, তাহলে আমাদেরও অনেক কিছু থাকতে হবে। সো উই স্টার্টেড রিইনভেস্টিং। তারপর আমরা দেখলাম যে আচ্ছা, শুধুমাত্র রিইনভেস্টিং করে কোম্পানি বড় করলেই তো হবে না, যে পিপল দেয়ার আপস্কিল করতে হবে, সেটা আমরা করা শুরু করলাম। And আরেকটা জিনিস আমি যেটা বলবো যে আই এম ভেরি গ্ল্যাড টু হ্যাভ পার্টনার্স যারা আমার ওই মেন্টালিটিটা শেয়ার করে যে ঠিক আছে, যে আমরা অনেক বড় হইতে চাই। সো অনেক বড় হইতে হইলে আমাদের শুরুর দিকে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে, আই নট সুগার কোট, বাট এমনও হয়েছে দিন গেছে যে আমি অফিস খুলে আমি নিজে ঝাড়ু দিছি, বিকজ আমাদের কোনো অফিস বয় ছিল না। অফিস বয় হায়ার করাটা ওয়াজ আ লাক্সারি। সো উই ডিসাইডেড যে আচ্ছা ঠিক আছে, অফিস বয় আসলে কি কি করবে, সে বাইরে থেকে হচ্ছে কি চা পুরি অথবা স্ন্যাক্স নিয়ে আসবে, ওইটা আমরা নিজেরাই নিয়ে আসতাম। আমরা হচ্ছে কি তারপরে হচ্ছে কি ঝাড়ু দেওয়া লাগবে, ওইটা আমি নিজেই দিতাম। সো এইভাবে করে করে আসলে আমরা দেখছি যে কোন অ্যাসপেক্ট গুলোতে আমাদের ইনভেস্ট না করলেই না, আর কোন অ্যাসপেক্ট গুলোতে আমাদের ইনভেস্ট করতে হবে টু অ্যাকচুয়ালি গ্রো দ্য কোম্পানি। খরচ কমানোর জন্য যা যা করা লাগে, খরচ কমানোর জন্য যা যা করা লাগে, বাট অ্যাট দ্য সেম টাইম খরচ করতে হবে যাতে কোম্পানি গ্রো করে ফিউচারে। তো আমরা ওইভাবে খরচ করতাম যে হ্যাঁ, হয়তো অফিস বয় নিব না, কিন্তু ওই টাকা দিয়ে যদি এই মাসে আমি আজকে একটা মাইক কিনতে পারি, তাহলে নেক্সট মান্থে আমি যখন কন্টেন্ট বানাতে যাবো আমার ক্লায়েন্টের জন্য, ওই মাইক ভাড়া করার জন্য যে আমার 1,500 অথবা 2,000 টাকা দিতে হইতো, সেই ভাড়া করার টাকাটা আমার আর দিতে হবে না। 2-3 মাসে দেখা যাবে যে এই মাইক কেনার যে টাকাটা, ওইটা আমি উঠে যাবে, কারণ আমার ভাড়া করার কস্টটা সে দেখা যাবে যে অফসেট করে ফেলবে ইন 3 মান্থস। আমরা ওইভাবে ধরেন হচ্ছে কি চিন্তা করতাম যে কোন জিনিসটা আমরা কিনবো, কোন জিনিসটা আমরা ধরেন কিনবো না, কোন হায়ারিংটা আমরা করব, কোনটাকে আমরা করব না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দেয়ার ওয়াজ আ ভেরি বিগ বিলিভ অ্যান্ড হোপ যে উই উইল সামডে গ্রো বিগ। সো এইটা করতে করতেই আসলে দেখা গেছে যে উই হ্যাভ গন টু দ্যাট সিচুয়েশন। অ্যান্ড আমি একটা জিনিস বলবো যে অনেকেই যেটা করে যে বিজনেস শুরু করে তারা পিছে হটতে পারে না। আমার কাছে মনে হয় যে দিস ইজ আ ভেরি ব্যাড থিং টু থিঙ্ক যে আপনি একটা বিজনেস শুরু করছেন দেখে আপনি একটা পিছাইতে পারবেন না। পারবেন। আমি আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। যেমন আমরা যখন বিজনেস শুরু করি, আমাদের তখন এমপ্লয়ি 2 জন নিয়ে আমরা শুরু করি। সো আমি তখন দেখলাম 2-3 মাস পরে যে আমাদের যে ইন টোটাল অপারেশনাল ইনকাম আর অপারেশনাল এক্সপেন্স, সেটার ভিতরে একটা ডেফিসিট আছে এবং আমাদের ক্যাপিটাল অলরেডি শেষ হয়ে গেছে। সো এই ডেফিসিটটা হচ্ছে অ্যারাউন্ড 20,000 টাকা। তো আমি দেখলাম ওই ডেফিসিটটা আসলে আমার অফিস ভাড়ার কস্টের সাথে মিলাইলে, অফিস ভাড়া প্লাস ওই যে ছোট একটু সার্ভিস চার্জ দিতে হয়তো 2,000-3,000 টাকার, আবার হচ্ছে ইলেকট্রিসিটি বিল আছে, আবার ধরেন হচ্ছে অফিসের চুলা আছে, সো এখানে হচ্ছে কি আপনার এলপিজি সিলিন্ডার থাকে, সো প্রত্যেক মাসে এলপিজি সিলিন্ডার রিফিল করতে হয়। সবকিছু মিলে আমি দেখলাম যে 20-22 হাজার টাকার কস্টটা আমি অফসেট করতে পারি যদি অফিস ছেড়ে দিই। না, আমরা অফিস ছেড়ে দিছি। অফিস ছেড়ে দিয়ে আমার বাসা থেকে অফিস করছি, কারণ তখনও আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম। ওই এটা ছিল বাপ মাকে বলতে পারবো যে হ্যাঁ, আমরা ফ্রেন্ডরা মিলে একটা প্রজেক্ট করতেছি। সো আমরা বাসা থেকে তারপরে অফিস করছি, অ্যান্ড বাসা থেকেই করছি। ওই 3 জন টিম মেম্বার 12 জন টিম মেম্বার হওয়া পর্যন্ত আমরা বাসা থেকেই অফিস করতাম। তারা সবাই রিমোটলি কাজ করতো, কারণ আমরা দেখছি যে তাদেরকে আমাদের অফিসে সবাইকে ডাকা লাগতেছে না। রিমোটলি কাজ করলেই তখনকার আমাদের যে কাজের ভলিউম ছিল সেটা আমরা হ্যান্ডেল করতে পারতাম।
সো আমরা রিমোটলি নিতাম, এবং রিমোটলি কাজ করানোর জন্য আমরা এমন সব রিসোর্সেসও হায়ার করছি যারা ধরেন পার্ট টাইমার। যেহেতু সে রিমোটলি কাজ করতেছে, তার অফিসে আসা লাগতেছে না, দ্যাট পারসন ডাজ নট নিড টু বি আ ফুল টাইমার। পার্ট টাইমারের সুবিধাটা হচ্ছে আপনি খুব ভালো কোয়ালিটি পার্ট টাইম এমপ্লয়িজ নিয়ে নিতে পারবেন অ্যাট লো কস্ট। সো আমরা ওইটাও চিন্তা করছি যে ঠিক আছে, পার্ট টাইম, তার অফিসে আসতে হচ্ছে না, তার সপ্তাহে 3 দিন সময় দিলেই হচ্ছে। সো আমরা ওনাকে একটা কম কস্টে আমরা হায়ার করতে পারবো। অন দি আদার হ্যান্ড, ফুল টাইমার কাউকে যদি আমাদের হায়ার করতে হয়, তাহলে আসলে অনেক অ্যাসপেক্ট আছে, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে, ওভার টাইম থেকে শুরু করে, ঈদের সময় বোনাস অ্যান্ড এভরিথিং, প্লাস কস্টটাও হায়ার। তো আমরা দেখলাম যে এটা তো আসলে দরকার নেই। সো আমরা কিন্তু ঠিকই ওই অফিস নিয়ে অফিস ছেড়ে দিছি। আমরা ঠিকই দেখা গেছে এমপ্লয়ি হায়ার করছি, বাট আমরা রিমোটলি থাকছি। যেটা অনেক বিজনেস হয়তো মনে করতে পারে যে হ্যাঁ, আমি, অথবা এন্টারপ্রেনার চিন্তা করতে পারে যে আমি কি এক পা পিছায় গেলাম কিনা। আই উড সে এক পা পিছায় যান, বাট আপনার স্ট্র্যাটেজিটাকে আরো স্ট্রঙ্গার করে সেট করে সামনে নিয়ে আসেন, যাতে যখন আপনি অফিসটা দিবেন, যেমন আমরা যখন অফিস দিছি, তারপরে কিন্তু আমরা 2টা করোনা আমরা ওভারকাম করছি, while paying office rent, while paying service charge and everything, বিকজ ততদিনে our business was stronger. We had enough clients যারা হচ্ছে কি আমাদের ওই সাপোর্টটা আমাদেরকে দিতে পারতেছিল, যে আমাদের অফিস বন্ধ, আমরা অফিস ইউজ করতেছি না, তাও ওই রেন্টটা দিতে আমাদের গায়ে লাগে না, বিকজ উই ওয়ার স্ট্রং অ্যাট দ্যাট পয়েন্ট। তারপর যখন কোভিড এন্ড হলো, তখন আমরা যেটা করলাম যে আমরা, দেখবেন একটা জিনিস আমি সবসময় বলি কি, যে এই যে কোভিড বলেন অথবা রিসেশন বলেন, দিজ আর চ্যালেঞ্জেস, দিজ আর টাফ টাইমস, বাট ইউ নো হোয়াট টাফ টাইমস ক্রিয়েট ভেরি বিগ অপরচুনিটিস। সো আমরা যখন কোভিড এর পরে আসলাম মার্কেটে, দেখলাম যে আমাদের অনেক কম্পিটিটর কোভিড এর সময় দে স্টপ বিজনেস, বিকজ অফ কোর্স কোভিড ওয়াজ ভেরি হার্ড অন আ লট অফ বিজনেসেস। ইভেন ফর আস কোভিড ওয়াজ ভেরি হার্ড, বিকজ অ্যাডভার্টাইজিং তো বন্ধই করে দিচ্ছে ম্যাক্সিমাম কোম্পানিজ, এন্ড ডিজিটাল মার্কেটিং যারা করতো তারাও বন্ধ করে দিচ্ছে। সো আমরা দেখা গেছে যে, এবং এই কোম্পানিগুলোরও ইনকাম ছিল না, সো তারা আসলে আমাদেরকে পে করবে কোত্থেকে। তো ইভেন বড় কোম্পানিগুলোও দেখা গেছে মার্কেটিং এর বাজেট স্ল্যাশ করছে। সো আমরা দেখলাম যে অনেক অ্যাডভার্টাইজিং এজেন্সি তো বন্ধ হয়ে গেছে কোভিড এর পরে। সো আমরা যখন মার্কেটে আসলাম, আমরা দেখলাম যে মার্কেটটা আবার একটু ওপেন। সো তখন আমরা যেটা করছি যে আমরা তখন এমন, মানে উই রিইনভেস্টেড টু দি এক্সটেন্ট যে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সেলস টিমটাকে আমরা এত স্ট্রংলি নিয়ে যাব, অ্যান্ড আমরা এত সার্ভিসেস অ্যাড করছি ওই এন্টায়ার 2002 জুড়ে, মানে 2022 জুড়ে আফটার কোভিড, যে আমাদের দেখা গেছে যে বাই 2023 উই ওয়ার আ ভেরি formidable force to be reckoned with, and we were working with a lot of big brands in Bangladesh, just because 2000 ওই কোভিড এর পরে আমরা ওই ডিসিশনটা নিয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে, ইউ নো হোয়াট, এখন যেহেতু মার্কেট খালি আছে, লেটস রিইনভেস্ট, লেটস গ্রো দ্য এজেন্সি বিগার, লেটস টেক মোর ট্যালেন্টস ফ্রম দ্য মার্কেট, অ্যান্ড লেটস জাস্ট পিচ টু ক্লায়েন্টস অ্যাবাউট এভরিথিং অ্যান্ড সি হোয়াট ওয়ার্কস আউট। অ্যান্ড 1 বছর পরেই দেখা গেছে যে উই ওয়ার আ মাচ বিগার এজেন্সি দেন হোয়াট উই ওয়ার ঠিক 1 বছর আগে, বাট ইভেন দো উই সারপাসড কোভিড। সো কোভিড এর পরের 1 বছর ওয়াজ ভেরি গুড ফর আস। এরপরও চ্যালেঞ্জেস এসেছে, এই যে 2023 এর এন্ডে ইলেকশন যখন হলো, তখন 2 মাস 3 মাসের জন্য, তখন আপনি ডলার সংকট বলেন, বিভিন্ন কারণে বিজনেসেসরা এলসি খুলতে পারেনি, বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেক স্লো হয়ে গেল, তখন একটা চ্যালেঞ্জিং পয়েন্ট ছিল। জুলাই রেভলিউশনের সময় 2 মাস 3 মাস কিন্তু অনেক বিজনেসেসই বন্ধ ছিল, অফকোর্স রাইট, যারা অনলাইন রিলেটেড বিজনেস অথবা রিটেল রিলেটেড বিজনেস। সো এই চ্যালেঞ্জেস গুলাকে কিন্তু ওভারকাম করার জন্য ইউর বিজনেস হ্যাজ টু বি ভেরি স্ট্রং। সো আমরা আলহামদুলিল্লাহ ততদিনে উই বিকেম ভেরি স্ট্রং টু ওভারকাম অল দিস চ্যালেঞ্জেস, অ্যান্ড ইভেন আফটার এই চ্যালেঞ্জেস গুলোর পরও আমরা কিন্তু এই মার্কেটে এসে আবার আমরা যখন ঢুকছি, তখন আমরা দেখছি যে মার্কেটে অনেক অপরচুনিটিস আছে। সো আই থিঙ্ক একটা ছোট বিজনেস গ্রো করার সবচেয়ে বড় যেই মানে যেই অ্যাসেটটা একটা এন্টারপ্রেনারের থাকে, যেটা আমি এর আগেই বললাম, ভিশন নাম্বার 1, এন্ড নাম্বার 2 হচ্ছে দি কাইন্ড অফ ওই যে লেগে থাকা, মানে মানুষজন বলে কি লেগে থাকা। এটা অনেক বিজনেসম্যান, আমি যখন বিজনেস শুরু করেছিলাম তখন আমাকে প্রায় বলতো যে লেগে থাকো, বি কনসিস্টেন্ট, মানে বি কনসিস্টেন্ট, শো আপ। আমি এটা সবাইকে বলি যে আপনি যদি ইফ ইউ শো আপ এভরি ডে রিগার্ডলেস অফ এনিথিং, আপনাকে ফালাইতে আপনার কম্পিটিটর থেকে শুরু করে অথবা লাইফেরও যত চ্যালেঞ্জেসই আসুক না কেন, সিচুয়েশনসই আসুক না কেন, ইট উইল বি ভেরি টাফ। যে ইফ ইউ ডিসাইড টু জাস্ট শো আপ এভরি ডে। সো আমাদের কাছে মনে হয়েছে যে এটাই, যে ইফ ইউ আর পারসিভিয়ারিং, যে আপনি শো আপ করার জন্য
আপনি রাজি আছেন, কষ্টটা করার জন্য রাজি আছেন এবং আপনার একটা ভিশন আছে এবং সেই ভিশনের কিছু স্টেপ বাই স্টেপ প্ল্যান করে রাখছেন আপনি যে এই স্টেপগুলো করলে আমি আমার ভিশনটা রিচ করতে পারবো। এই জিনিসপাতিগুলো এনাফ। আপনি আপনার বিজনেসকে ড্রাইভ করে অনেক দূর নিয়ে যেতে পারবেন। এনি এন্টারপ্রেনার। মোস্ট ডেফিনেটলি। ইন সামারি আপনি যে জিনিসটা বললেন যে রিগার্ডিং ভিশন, দিস ইজ অ্যাকচুয়ালি সো ইম্পর্টেন্ট বিকজ ইভেন রাইট নাও আমি যদি আজকাল এমনি নর্মাল একজন স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করি, এই তুমি বড় হয়ে কী হতে চাও, কী করতে চাও, নেক্সট ইয়ার কী করতে চাও, আমরা অনেকেই কিন্তু জানি না যে আদৌ কী করবো। আই নো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী করবো এটা আমাদের হাতে নাই, বাট অ্যাট দ্য সেম টাইম আমি কী পড়তেছি, কী করছি, একটু হলেও তো আমাদের মাথায় খেয়াল রাখা উচিত যে দিস ইজ লাইক দ্য ওয়ে ইন উইচ আই ওয়ান্ট টু গো। সো আমরা না পারফেকশনিস্ট এতই হয়ে যাই, উই ফেল টু সি দ্যাট ইফ উই জাস্ট শো আপ কিছু হলেও তো হবে। হয়তোবা আমরা ওই যেটাকে বলা হয় বাটারফ্লাই ইফেক্ট, তাই না, যে একটু একটু থেকে থেকে হয়তোবা বিশাল বড় একটা স্টর্ম হয়ে যেতে পারে। কামিং ব্যাক টু দ্য ভিশন পয়েন্ট অফ ভিউ ভাইয়া, মোস্ট ডেফিনেটলি স্টার্টিং ওয়ার আপনারা অনেক ভিশন ছিল এবং রাইট নাও যেভাবে করে বললেন 10 crore প্লাস নেটওয়ার্থ। সো ইন দ্য ফিউচার আমরা ওয়ারকে আর কোন পর্যায়ে দেখতে পারি উইদিন দ্য নেক্সট 5 to 10 ইয়ার্স? এর পাশাপাশি আপনি বাংলাদেশের অ্যাডভার্টাইজিং এজেন্সিকে নিয়ে আপনার ভিশনটা কি ফর দ্য নেক্সট 5 to 10 ইয়ার্স, যদি এটা ডিটেলসে শেয়ার করতেন। আসলে আমরা ওয়্যার নিয়ে আমাদের লাস্ট ইয়ার রেভিনিউ ওয়াজ 10 CR plus, which was great. But we don't really measure achievements in terms of revenue. আমরা আরেকটা জিনিস যেটা দেখি যে the kind of brands that we are working. আমরা সো লাস্ট 2 বছর আগে অথবা 3 বছর আগে আমরা এরকম অনেক ব্র্যান্ডের সাথে কাজ করার স্বপ্ন দেখতাম, যাদের সাথে আমরা এখন রেগুলারলি কাজ করি। যেমন কিছু আমি নামই বলি, যেমন আমাদের মেঘনা গ্রুপের ফ্রেশের বেশ কয়েকটা ব্র্যান্ডের সাথে আমরা কাজ করি। দে আর ভেরি বিগ ব্র্যান্ড। মেঘনা গ্রুপ ইটসেলফ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস হাউসেস ইন বাংলাদেশ। এর সাথে টিকে গ্রুপ আছে, আচ্ছা আমরা এবং প্রাণ RFL আছে। আমরা টিকে গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডস নিয়েও কাজ করছি, মেঘনা গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডস নিয়ে কাজ করছি, প্রাণ RFL এর বিভিন্ন ব্র্যান্ডস নিয়ে আমরা কাজ করছি। এবং আমার কাছে একটা জিনিস খুব প্রাউড লাগে যে প্রাণ RFL যখন হচ্ছে কি আমাদেরকে রিচ আউট করে, তখন ওনাদের সিইও আমাদেরকে রিচ আউট করে। উনি আমাদের কোম্পানি মেইল পাঠায়, মানে সিইও, ইনফ্যাক্ট ইটস সো ফানি যে উনি যখন মেইলটা করছে আমি তখন মনে করছি যে ইটস আ স্প্যাম, বিকজ প্রাণ RFL গ্রুপের মতন একটা কোম্পানি যেখানে ধরেন কত ওদের মানে এখন 20,000 প্লাস এমপ্লয়িজ, সেখানকার সিইও আসলে একটা এজেন্সির কে কেন মেইল করবে? তো উনার হচ্ছে মেয়ে, যিনি হচ্ছে কোম্পানির ডিএমডি, উনি আমার লিঙ্কডইনে অ্যাডেড ছিল। আমি স্ক্রিনশট নিয়ে আমি উনাকে আমি লিঙ্কডইনে মেসেজ পাঠাইছি যে আমার মনে হয় আপনাদের এখানে মানে এটা কি রিয়েল নাকি এটা কি কোনো স্ক্যাম, অথবা যদি স্ক্যাম হয়ে থাকে তাহলে মনে হয় আপনাদের ডোমেইনের সিকিউরিটি নিয়ে আপনাদের একটু দেখা উচিত। তখন উনি বলছে যে না না, দিস ইজ রিয়েল, দিস কেম ফ্রম মাই ড্যাড হুজ দ্য সিইও অফ প্রাণ RFL গ্রুপ। তো when you are recognized by people like that, I think back 2019 যদি আমাকে কেউ বলতো যে হ্যাঁ প্রাণ RFL গ্রুপের সিইও would come to your agency and say if you wanted to work with প্রাণ RFL, I would say হ্যাঁ, but then that actually happened, right? So I think এই যে 5-10 ইয়ার্স এর যে গোলটা, it is a bit dynamic. So এখন যেমন আমরা এটা চিন্তা করি না যে হ্যাঁ বাংলাদেশের বড় বিজনেস হাউস, অফ কোর্স উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ বাংলাদেশের বড় বিজনেস হাউসেস এর সাথে আমরা কাজ করতে থাকবো এন্ড কাজ করতে আমরা ট্রাই করব। বাট অ্যাট দ্য সেম টাইম এখন যেমন আমরা দুবাই বেসড বেশ কিছু বিজনেসের সাথে কাজ করছি, আমরা বেশ কিছু বিজনেসের সাথে কাজ করছি যারা দুবাই বেসড অথবা ইউকে বেসড, যাদের অনলাইন মার্কেটিংটা আমরা পুরোপুরি দেখে দিচ্ছি। তো আমরা একটা মার্কেট যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনি ইউএস এর কথা বলেন অথবা ইউরোপের কথা বলেন, তারা দেখা যায় যে এখন আসলে ডিজাইনের উপরে অনেক ফোকাস করতে চায়, ইভেন আফটার দি অ্যাডভেন্ট অফ এআই এন্ড এভরিথিং। তারা অনেক কাস্টম মেড ডিজাইনস এন্ড এভরিথিং চায়, বাট সেটা আসলে তারা যে প্রাইসে ইউরোপে অথবা নর্থ আমেরিকাতে পাচ্ছে তার চেয়ে আসলে অনেক বেটার প্রাইসে আমরা অফার করতে পারি, ইভেন ওয়াইল মেকিং ভেরি গুড প্রফিট এন্ড এভরিথিং। সো আমরা ওই মার্কেটটা উই স এন্ড দ্যাট মার্কেট ওয়াজ অলওয়েজ দেয়ার, ফ্রিল্যান্সিং মার্কেট অথবা আউটসোর্সিং মার্কেটের যে কথাটা, ওইটা ওয়াজ অলওয়েজ দেয়ার। But আমরা last year থেকে we have really started focusing on these international clients, on how to actually acquire them more and how to actually grow more. So in the next 5 years, আমাদের actually একটা vision আছে along with the plan, and that vision is to actually have at least 3 global offices. And I'd be happy to actually share with you যে আমরা এখনই কারেন্টলি অ্যাকচুয়ালি নিউ ইয়র্কে আমরা একটা কোওয়ার্কিং স্পেস শেয়ার করছি, যেখানে হচ্ছে আমাদের একটা ছোট সেলসের একটা টিম বসে, ইটস জাস্ট 2 people. আর ইটস মোর অফ আ ভার্চুয়াল সাপোর্ট, বাট ওইটা হচ্ছে আমাদের ইউএস বেসড এবং ইউরোপ বেসড যে ক্লায়েন্টগুলো আছে তারা হচ্ছে কি ওখান থেকে সাপোর্ট দিয়ে থাকে। আর বাট অ্যাট দ্য সেম টাইম উই উড ওয়ান্ট টু গো
go to other markets such as Middle East and such as Europe, and to have at least 3 global offices in the next 5 years would be a very good goal to have, and that is something that we're working towards. Most definitely, Bhaiya. And with that being said, I'm most definitely আমাদের যারা দর্শকেরা আছে, we are all rooting for a wire so that we can see that happening within the next 5 years, most definitely. And 5 years পরে I hope অনেক international clients যারা আছে বা international employees যারা আছে, they will be more than proud watching this podcast as well. ভাইয়া, talking about clients and working with an agency, আমি যে জিনিসটা জানি, এটা যদিও স্টেরিওটিপিক্যালি অনেকে বলে থাকে যে এজেন্সিতে যখন ক্লায়েন্টরা আসে তারা একটার পর একটা রিভিশন দিতে থাকে, অনেক ঝামেলা দিতে থাকে, যা করা হয়ে গিয়েছে, বিকজ ইটস লাইক আর্ট, রাইট? আপনি ধরেন একটা অ্যাড বানালেন, এটা টোটালি ইটস অ্যান আর্ট, বিকজ সাবজেক্টিভ ব্যাপারটা, এক একজনের ভালো লাগে বা ভালো লাগে না, বাট এত কষ্ট করে একটা ভিডিও বানিয়েছেন, একটা মোশন কিছু একটা আপনি ডিরেক্ট করেছেন, পরে আবার চেঞ্জেস আছে, হাউ ডু ইউ ডিল উইথ দিস? মানে অনেক রেগে যায় না তখন? মানে এত রাগ উঠলে আপনি তখন কি করেন? হ্যাঁ, এইগুলো নিজে শুরুতে অনেক রাগ উঠতো, তারপর নিজের রাগটাকে আসলে মাথা থেকে ঝেড়ে ফেলছি একটা থট দিয়ে, যেটা এখন আমি আমার মানুষজনকে সবাইকে বলি যে এই জিনিসটা করবা না। সেটা কি জানেন? একটা সেন্টেন্স, ডোন্ট থিঙ্ক ইউর আইডিয়াজ আর ইউর চাইল্ড, অথবা ইউর ওয়ার্ক ইজ ইউর চাইল্ড। যেটা হয় যে মানুষজন একটা আইডিয়া দেয়, সে আইডিয়াটাকে এত ইনভেস্টেড হয়ে যায় যে দেখা যায় যে ওই আইডিয়াটা নেয় নাই, তার মানে হচ্ছে কি এই মানুষটা খারাপ। সেটা কিন্তু তা না। আপনি যেটা বললেন যে আর্ট ইজ ভেরি সাবজেক্টিভ, রাইট? সো আপনার প্রথমত এই জিনিসটাকে নিজের অ্যাটাচমেন্টটা ওখান থেকে বের করে ফেলতে হবে, বের করা আইডিয়া সাজেস্ট করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও অ্যাকচুয়ালি খুব বোঝার দরকার যে আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে। কারণ এমন কিন্তু না যে আমরা যেটা অনেক সময় শুরুতে যখন আমরা কোনো ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভদেরকে নেই, যারা হচ্ছে ক্লায়েন্টের সাথে মেইনলি কমিউনিকেট করে, তাদেরকে আমি এই জিনিসটা ট্রেন করি, অথবা কপিরাইটারদেরকে যখন আমরা হায়ার করি তখন আমি ট্রেন করি যে ভাই দেখো, ইটস নট জাস্ট ফ্যাক্ট যে আসলে আমি যেটা দিচ্ছি সেটা ক্লায়েন্ট নিচ্ছে না। এইভাবে চিন্তা করতে হবে যে আমি যেভাবে চিন্তা করতেছি হয়তোবা ক্লায়েন্ট এইভাবে চিন্তা করতেছে না। আপনি এইভাবে চিন্তা করেন, দেখবেন যে জিনিসটা বিকামস মাচ মোর ইজিয়ার। তখন আপনার কাজ কি? আপনি এটা বুঝার ট্রাই করেন যে ক্লায়েন্ট কিভাবে চিন্তা করতেছে, আর আপনার কাজ হবে হচ্ছে আপনি ওনাকে এক্সপ্লেন করার ট্রাই করেন যে আপনি কিভাবে চিন্তা করতেছেন। এন্ড আমরা সব ক্লায়েন্টদেরকে এটা বলি যে প্রথম 1 মাস ইজ গোয়িং টু বি আ ওয়ার। প্রথম 1 মাসে আমি আপনাকে 5টা ডিজাইন দিব, আপনার কাছে মনে হবে একটা ডিজাইনও ভালো না, আপনি কারে হায়ার করছেন, কি করছেন না করছেন। এবং আমরা এটা প্রত্যেক ক্লায়েন্টকে নেওয়ার সময়, ইভেন যারা এখানে এজেন্সি শুরু করবে অথবা যারা ক্রিয়েটিভ এন্ডে কাজ করে, যারা আপনারা ডিজাইন করেন কোনো ক্লায়েন্টের জন্য অথবা ফ্রিল্যান্সিং করতেছেন, আমি সবাইকেই বলবো যে ক্লায়েন্টের সাথে প্রথমে এই কমিউনিকেশনটা করে নেবেন। যে দেখেন, প্রথম কাজগুলোতে হয়তোবা আপনার একটু বেশি ফিডব্যাক দেওয়া লাগতে পারে, হয়তোবা প্রথম কাজগুলো নিয়ে আপনার সাথে আমার একটু বেশি ডিসকাশন হওয়া লাগবে। কারণ আমার বুঝতে হবে আপনি কি পছন্দ করেন, আপনার বুঝতে হবে আমি কিভাবে জিনিসটাকে পোর্ট্রে করতে চাচ্ছি। তারপর যখন আপনি একটা মিডল গ্রাউন্ডে আসার ট্রাই করবেন, এবং এই মিডল গ্রাউন্ডটা যতদিন না আসবে ততদিন পর্যন্ত হ্যাভ ওপেন ডিসকাশনস উইথ ইউর ক্লায়েন্ট। বাট মিডল গ্রাউন্ডটা একসময় চলে আসবে। অনেকেই আমরা মনে করি যে এই মিডল গ্রাউন্ড আসলে জীবনে আসবে না, বাট এই মিডল গ্রাউন্ডটা আসে। এটা 1 মাসের ভিতরেই আসে। 90% অফ দ্য কেসেসে, 10% অফ দ্য কেসেসে হয়তো বা দ্বিতীয় মান্থ পর্যন্ত যাইতে পারে। বাট এই মিডল গ্রাউন্ড যখন আসবে তখন আপনিও এমন একটা কাজ ডেলিভার করতে পারবেন যেটা ও চাচ্ছে, আবার আপনিও তখন বুঝতে পারবেন যে আসলে ওকে যখন কাজটা ডেলিভার করবেন কিভাবে করলে ও কাজটা নিবে। এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। যে আরেকটা অ্যাসপেক্ট যেটা আমি সবসময় বলি, যে ক্লায়েন্টের কাজ পাওয়ার জন্য বাজেট কখনো কমাবেন না। আগে নিজে চিন্তা করে নিবেন যে এই কাজটা আপনি এই বাজেটে করতে পারবেন কিনা। কারণ এটা অ্যাজ আ ফ্রিল্যান্সারও আমি আপনাদেরকে বলবো, যদি আপনি এজ এন এজেন্সি ফাউন্ডার হন, আমাদের মার্কেটে এই জিনিসটা অনেক কমন যে একটা কাজ নিছে কিন্তু কাজটা ডেলিভার করতে পারে নাই এবং হাফ ওয়েতে কাজটা রেখে চলে গেছে, আল্লাহ হাফেজ। এখানে সমস্যাটা যেটা হয় যে আপনার টাইম ওয়েস্ট হইলো, আপনি হয়তো বা পুরো অ্যামাউন্টটা পাইলেন না, ক্লায়েন্টের শুধুমাত্র টাইম ওয়েস্টও হয়েছে না, তার কিন্তু ফিনান্সিয়ালও একটা একটা স্পেন্ডিং আছে। ক্লায়েন্টের যেটা হবে যে এরপর থেকে সে আসলে আস্থা হারায় ফেলে একদম। সো সে দেখা যাবে যে আপনার জন্য অন্য একজন ফ্রিল্যান্সার সাফার করবে, অন্য একটা এজেন্সি সাফার করবে, অথবা সেই ক্লায়েন্ট বিদেশি কারোর কাছে চলে যাবে। আমরা কি এনাফ না? অবশ্যই আমরা এনাফ। বাট দেখা যাবে যে কেউ একজন হয়তোবা কাজটা পাওয়ার জন্য বাজেটটা অনেক কমিয়ে দিয়েছিল,
পরও এটাতে আর সাস্টেইন করতে পারছে না। তো আমি বলবো যে আপনারা কাজ পাওয়ার জন্য বাজেট কমাবেন না, আপনারা লাগলে যেই বাজেটটা আপনারা সেট করতে চাচ্ছেন যে এর চেয়ে নিচে আপনি কাজটা করতে পারবেন না, ওইটা বলার পরে যদি আপনার ক্লায়েন্ট ছুটে যায়, লেট দেম গো, বাট নিজের জায়গাটায় ঠিক থাকেন। এবং আরেকটা অ্যাসপেক্ট যেটা আমি অনেকেই বলি যে ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, ডিজাইনিং শুরু করতে চায়, সো যেটা করে যে কাজ পাওয়ার জন্য যে কোনো কাজ নিয়ে নিবে, ছোটখাটো কাজ নিয়ে নিবে, কম টাকায় একেবারে অনেকগুলা কাজ করে দিবে। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা, আপনার পরবর্তী কাজটা পাইতে হলে আপনার আসলে সবচেয়ে বড় অ্যাসেট কি? আপনার প্রিভিয়াস কাজ। আপনার প্রিভিয়াস কাজটা যদি ভালো না হয়, আপনার প্রিভিয়াস কাজের পিছনে যদি আপনি সময় না দেন, আপনার প্রিভিয়াস কাজ যদি হচ্ছে কি একটা খুব কম বাজেটের একটা কাজ হয় যেটা আপনি জাস্ট 2 ঘন্টায় করে দিচ্ছেন, বাট আপনি জানেন যে কাজটা আসলে আপনার বেস্ট ওয়ার্ক না, আপনি এর চেয়ে অনেক বেস্ট ওয়ার্ক দিতে পারতেন, তাহলে কি আপনি এই কাজটা নেক্সট কাউকে দেখাইতে পারবেন? এবং নেক্সট যেই জনকে দেখাবেন সে কি আপনাকে এটার জন্য যেই আপনি যে প্রাইসটা ডিজার্ভ করেন সে আপনাকে সেটা দিবে? ডেফিনেটলি নট। সো অনেকেই আমরা চিন্তা করি যে হ্যাঁ, শুরু করার জন্য আমরা আসলে যে কোনো কিছু দিয়ে শুরু করব। While I agree to that to a point, বাট আমি তারপরও বলি যে নিজের একটা জায়গা ধরে রাখাটা আসলে খুব ইম্পর্টেন্ট। নিজে কিরকম কাজ দিতে যাচ্ছেন সেটা ধরে রাখাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারগুলোতে ক্লায়েন্টের সাথে আসলে ট্রান্সপারেন্ট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। Of course, Bhaiya. Coming to transparency and overall work in general, Wire one of the main departments, বা আমার যেরকম ভাবে আমি অফ ক্যামেরা বলেছিলাম, I have a lot of friends working there. So আমি যেটা দেখেছি যে a lot of people are working with content, তাই না? সো কন্টেন্ট নিয়ে যখন আমরা দেখি হিয়ার ইভেন অ্যাট ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স, ইভেন আমিও যখন চিন্তা করছিলাম যে কি কোয়েশ্চেন্স আপনাকে আস্ক করা যায়, কিভাবে জিনিসটা আরো ইন্টারেস্টিং হয়, মোস্ট ডেফিনেটলি আই টুক দ্য হেল্প অফ এআই। এখানে আর মানে মিথ্যা কথা বলার কোনো কিছু নাই, রাইট? সো আই আস্কড চ্যাট জিপিটি, এবং রাইট নাও আমরা দেখতেছি যে নতুন নতুন অনেক টেকনোলজিও চলে আসছে। উই হ্যাভ ডিপসিক, উই হ্যাভ ইভেন আলিবাবার একটা নিউ লাইক চায়নার লেটেস্ট এআই পাওয়ার হাউস একটা আছে, কোয়েন, বলছে যে এটা ইভেন ডিপসিককেও নাকি ছাড়িয়ে যাবে। সো প্রিভিয়াসলি যেরকম হয়েছিল চায়না ভার্সেস ইউএসএ, এখন নাকি চায়না ভার্সেস চায়না। সো লাইক হোয়াট আর ইউর থটস অন দিস? হু ইজ অ্যাকচুয়ালি গোইং টু উইন? I don't know who's going to win, মানে আমার মানে কাইন্ড অফ লাইক আদার ব্যবসায়ী জাহাজের খোঁজ রেখে কি করবো, বাট আমি আমার ছোটখাটো আন্ডারস্ট্যান্ডিং থেকে যতটা বুঝি সেটা হচ্ছে যে চাইনিজ কোম্পানিজের যেটা সুবিধা সেটা হচ্ছে ওরা কম কস্টে এবং ওরা অনেক ফাস্ট অনেক কিছু ডেভেলপ করে ফেলতে পারে। বাট যেটা ইউএস কোম্পানিজ গুলোর জন্য যেটা প্রবলেম, স্পেশালি ওপেন এআই এর জন্য যেটা প্রবলেম হবে, সেটা হচ্ছে অনেকটা কাইন্ড অফ এই যে বাংলাদেশি সরকারি কোম্পানি ভার্সেস বাংলাদেশি প্রাইভেট কোম্পানির যদি আপনি কম্পিট করেন, তাহলে যেটা হবে যে সরকারি কোম্পানি ইজ আ বিগ বডি, মুভ স্লোলি, বাট যেটা বেসরকারি কোম্পানি স্মল বডি, মুভস ফাস্ট। এইভাবে বেসরকারি কোম্পানি চায় না, সরকারি কোম্পানি হচ্ছে কি ইউএসএ, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার কাছে যেটা মনে হয় যে ওপেন এআই যেই প্ল্যাটফর্মগুলো ডেভেলপ করছে অথবা যে এসডিকে গুলো ডেভেলপ করছে, যে এপিআই গুলো ডেভেলপ করছে, এইটাকে আসলে টোটালি বিট করাটা কতটুকু আসলে সম্ভব আমি আসলে জানি না। এবং ইউএস বেসড কোম্পানিজ গুলো আসলে এতটা ইনভেস্ট করতেছে, ইভেন ফেসবুকও তো রিসেন্টলি হচ্ছে কি ওদের মেসা, ওদের যেই অফিসটা যেটা খুললো, সেটা কিন্তু ইটস আ ভেরি বিগ ডেটা সেন্টার জাস্ট টু প্রোপাগেট দেয়ার এআই ল্যাঙ্গুয়েজ মডেল। সো ওরা যখন এত বড় বড়, প্লাস ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন $500 বিলিয়ন স্টারগেট প্রকল্প হচ্ছে কি ওরা লঞ্চ করছে, আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট ইউএসএ এট দি এন্ড অফ দ্য ডে উইল সামহাউ এজ ফরওয়ার্ড, মানে টেকনোলজির দিক থেকে। বাট চায়না যেটা করতে পারবে সেটা হচ্ছে কম কস্টে মানুষের কাছে এক্সেসিবল করে দিবে এআই, অনেক কম কস্টে, যেটা হয়তো বা ওপেন এআই এখনো পারবে না। চ্যাট জিপিটি প্রো এর সাবস্ক্রিপশনস আমি সেদিন দেখলাম যে $299 দিয়েও যে সাবস্ক্রিপশনটা আছে ওইটাতেও নাকি ওদের লস গুনতে হচ্ছে। তার মানে এই সাবস্ক্রিপশন প্রাইস যদি এই বিজনেসটাকে আপনার হচ্ছে কি প্রফিটেবল বানাইতে হয়, তাহলে আপনার এই সাবস্ক্রিপশন প্রাইস আরো অনেক বাড়াইতে হবে। সাবস্ক্রিপশন প্রাইস যখন আপনি অনেক বাড়াবেন, তখন আসলে এন্টারপ্রাইজ লেভেলের বাইরে কয়জন সেটাকে ইউজ করতে পারবে সেটা একটা কোয়েশ্চেন। চাইনিজ এআই তখন এসে যেটা করবে, ও তখন ওইটাকে আরো কম কস্টে অনেক মানুষের কাছে অ্যাভেলেবল করে দিবে। এন্ড এআই তো ইজ আ পার্ট অফ লাইফ এখন। আপনার আমার
আমার জন্য 2 বছর আগে আমাদের চ্যাট জিপিটি ছিল না, বাট এখন কিন্তু অনেক ক্ষেত্রে আমি চ্যাট জিপিটি ছাড়া আমার লাইফ কল্পনা করতে পারি না। এক্স্যাক্টলি। সো এবং অনেক কিছুর ক্ষেত্রে আমি গুগলে সার্চও দিই না, মানে গুগল সার্চে দেওয়ার চেয়ে আমার কাছে মনে হয় চ্যাট জিপিটি কে সার্চ দিলে ও আরো বেটার রেজাল্টস এবং আরো বেটার ভাবে আমাকে জিনিসটা বুঝাই দিতে পারে। ট্রু। কোনো কিছু আমি একটা আনসার জানতে চাচ্ছি, এই যে আমি সেই দিন দেখতে চাচ্ছিলাম যে 2025 এ মেটা অ্যালগোরিদমের কিছু চেঞ্জ করছে, যেটার কারণে মিডিয়া বাইং এফেক্টেড হবে। যারা আপনারা বুস্টিং এ কাজ করেন তারা এটা জেনে রাখতে পারেন যে যারাই বুস্টিং করেন অথবা ফেসবুকে বিজ্ঞাপন দেন, মেটার অ্যালগোরিদমের চেঞ্জের কারণে 2025 এ এই মিডিয়া বাইং এর উপরে অনেক এফেক্ট পড়তে যাচ্ছে। এট দ্য সেম টাইম গুগলের অ্যালগোরিদম চেঞ্জের কারণে এসইওতে অনেক চেঞ্জ করতে যাচ্ছে। সো এখন আমার আগের অপশনটা হয়তো যে এই প্রত্যেক বছরই যখন হচ্ছে কি মেটা এই অ্যালগোরিদম চেঞ্জেস গুলো করে, তো ফার্স্টে মেটার কন্টেন্ট দেখতে হয় যে ওরা কি বলতেছে, তারপর আরো 10 জনের কন্টেন্ট দেখতে হয় যে তারা কি বলতেছে, যারা বড় বড় অ্যাডভার্টাইজার অথবা বড় বড় কোম্পানির জন্য, যারা ধরেন পেপসিকোর জন্য যে মিডিয়া বাইং করে সে ধরেন কি বলতেছে। তখন এরকম 10-20টা সোর্স নিয়ে এসে তারপরে একটা করা লাগতো যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা 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 করা উচিত। সো ওই 10টা ভিডিও দেখার জন্য অথবা 10টা কন্টেন্ট পড়ার জন্য আমার কয়দিন সময় লাগতো? 3 থেকে 4 দিন অথবা আরো বেশি। এখন ইটস জাস্ট প্রপার প্রম্পট দিয়ে আমি চ্যাট জিপিটিকে আমি জাস্ট একটা কনভারসেশন করি ওর সাথে, ও সব সোর্সেস থেকে এনে আমাকে হচ্ছে কি বের করে দেয় যে হ্যাঁ এই এই চেঞ্জেস গুলো হয়েছে, এই 5টা পয়েন্টে পড়লে আপনি বুঝে ফেলতে পারবেন। লাইফ কত ইজি। সো লাইফ কত ইজি হয়ে অফ গেল। কোর্স। সো এআই ইউজ করতেই হবে। জাস্ট আমার কাছে মনে হয় যে ওপেন এআই উইল কিপ অন গেটিং এক্সপেন্সিভ, চাইনিজ উইল গেটিং চিপার। সো চাইনিজ আমরা বেশি ইউজ করব, বাট ওপেন এআই উইল টেক দ্য ঝান্ডা, যে বলে না যে ফ্ল্যাগটা ওপেন এআই বেয়ার করবে। ট্রু। এবং ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ কথাটাও তো অনেক ইম্পর্টেন্ট, Of রাইট? course. সেই জিনিসটা যেমন মুখে মুখে এখন চ্যাট জিপিটি, এআই বলতে চ্যাট জিপিটি, এটা আমরা অনেকেই বুঝি, আমরা অনেক স্টুডেন্টরা এই জিনিসটা চিন্তা করি। Right. কামিং টু অ্যান অ্যাডভার্টাইজিং এজেন্সির পয়েন্ট অফ ভিউ, আমরা যখন এই ডিফারেন্ট টাইপস অফ এআই টুলস এবং টেকনোলজিসগুলো দেখি রাইট নাও, অ্যাডসও কিন্তু আমরা দেখতেছি যে অনেক কিছু জাস্ট ইভেন একটা ছোট্ট প্রম দিলে একটা ইজি অ্যাড বানানো যাচ্ছে, স্টার্টিং ফ্রম আ স্ট্যাটিক টু ইভেন লাইক একটা ডাইনামিক কন্টেন্ট, ইভেন অনেক বড় বড় কন্টেন্ট পিসেস অফ রাইটিং এত সুন্দর করে এআই উইথ হিউম্যান টাচ দিয়ে দেওয়া হচ্ছে, মানে আমাদের দেখে বোঝাই যায় না যে এটা আদৌ কি এআই দিয়ে করলো নাকি একটা মানুষ লিখলো। হোয়াট আর ইউর থটস অন দিস? এই যে আমরা একটা পোস্ট বা কোনো কিছু একটা এত ইনস্ট্যান্টলি এআই দিয়ে বানিয়ে ফেলতেছি, ইন দ্য ফিউচার যারা কন্টেন্ট রাইটার আছে তাদের কি চাকরি চলে যাবে? যাবে টু সাম এক্সটেন্ট, বাট আমি তাও একটা আশার কথা বলে রাখি। জি। সো রিসেন্টলি একটা স্টাডি আমরা দেখছিলাম, যে স্টাডিতে আমরা দেখেছি যে 3টা মডেল রান করা হয়েছিল এসইওর জন্য, এসইও বেসড কন্টেন্টের জন্য। সো আমরা দেখেছিলাম যে এখানে একটা মডেলে জাস্ট এআই দিয়েই লেখা হয়েছে, এআই কে বলা হয়েছে যে এই টপিকে আর্টিকেল লিখতে হবে, এই হচ্ছে কিওয়ার্ডস। আরেকটা মডেলে দেখা হয়েছে যে এআই লিখেছে, তারপর হিউম্যান বিং সেটাকে এডিট করেছে। আরেকটা মডেলে টোটালি হিউম্যান লিখেছে। বেস্ট পারফর্মিং মডেল কোনটা ছিল বলো? এআই উইথ হিউম্যান টাচ। এক্স্যাক্টলি। সো এআই উইথ হিউম্যান টাচ। সো আমার পয়েন্টটা হচ্ছে কন্টেন্ট রাইটার্স মাইট লুজ জব যদি আপনি ফিলার কন্টেন্ট লিখে অভ্যস্ত থাকেন, যে আপনি এমন কন্টেন্ট লিখেন যেটা আসলে সবাই লিখতে পারে, বাট আপনি ধরেন এখন জানেন যে একটা কন্টেন্টের রিডেবিলিটি কিভাবে ইমপ্রুভ করতে হবে, এটা নিয়ে আপনি একটু স্টাডি করে আপনি কয়েকটা টেকনিক বানায় ফেলেন। আপনি জানেন যে একটা এসইও বেসড আর্টিকেলে কিওয়ার্ড ডেনসিটি আইডিয়ালি কত হওয়া উচিত, 5% নাকি 6%, লং টেল কিওয়ার্ড কোথায় প্লেস করা উচিত, শর্ট টেল কিওয়ার্ড কোথায় প্লেস করা উচিত, আপনি যে হেডিংটা দিচ্ছেন সেই হেডিং এ কি কিওয়ার্ড থাকবে, এবং আপনার হচ্ছে যে ইউআরএল আছে সেই ইউআরএল আপনি কি কিওয়ার্ড দিবেন, এবং আপনি যে প্রত্যেকটা ইমেজ দিচ্ছেন সেই ইমেজের ক্যাপশনে কি থাকবে, এবং ইমেজের অল্ট ডেসক্রিপশন, আমরা যেটাকে বলি যে আমরা প্রত্যেকটা ইমেজের একটা অল্ট ডেসক্রিপশন থাকে, যেটা ধরেন ওয়েবসাইটটাকে চিনানো যে এই ইমেজটা কিসের ব্যাপারে। এই যে ধরেন গুগলে আমরা কোনো কিছু একটা সার্চ করলে তারপর ইমেজে গেলে ও একটা ইমেজেস দেখায় না, ও দেখায় বাই অল্ট ডেসক্রিপশন। ও অল্ট ডেসক্রিপশনে যদি ওই কিওয়ার্ড গুলো পায় তখন ওই ইমেজেস গুলো দেখায় দেয়। সো এই ব্যাপারগুলো যদি আপনি নিজে জানেন তখন কিন্তু এআই আপনাকে বিট করতে পারবে না, কারণ কন্টেন্ট রাইটিং এ আপনি তখন এমন মাস্টার হয়ে গেছেন, কারণ সবাই তো এসইও বেস কন্টেন্ট রাইটিং এর জন্যই চায়, তাই না? তখন ওইটা একটা অ্যাসপেক্ট। এই দিক থেকে কন্টেন্ট রাইটাররা কখনো জব হারাবে না তারা যদি টেকনিক্যালি সাউন্ড থাকে। আরেকটা অ্যাসপেক্টে কখনো হারাবে না জানেন, সেটা হচ্ছে আমরা প্রায়ই বলি যে এই যে আমাদেরকে প্রায় বলে যে হ্যাঁ চ্যাট জিপিটি দিয়ে তো অ্যাডের কপি স্লোগান সবকিছু করা যায়। আমি বলি যে না ভাই, সম্ভব না। আমি আপনাকে রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই।
সো আমি এটাতে হোপফুলি তুমি মজা পাবা। তো আমার ক্যারিয়ারের শুরুর দিকে তখন আমরা এরকম একটা খুব বড় একটা পাইপের ব্র্যান্ডের জন্য কাজ করতে গেছি। আচ্ছা, আমি বলি আরএফএল এক্সপার্ট পাইপের জন্য কাজ করতে গেছি, গিয়ে আমরা তখন পুরাটা আমরা হচ্ছে পিচ সাজেছি কার নিয়ে জানো? বাড়িওয়ালাকে নিয়ে। যে হ্যাঁ, বাড়িওয়ালা যখন পাইপ কিনতে যাবে তখন এটা চিন্তা করবে, এটা চিন্তা করবে, এটা চিন্তা করবে, বাড়িওয়ালার প্রোডাক্ট বেচতে হইলে আমার এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। ব্র্যান্ড ম্যানেজার আধা ঘন্টা ধরে পুরা পিচটা শুনছে। শোনার পরে সে আমাদের বলছে যে মানে কার কার নিজের বাড়ি আছে? তো 2জন হাত তুলছে। বলছে কার কার নিজের অ্যাপার্টমেন্ট আছে? 1জন হাত তুলছে। কবে আপনারা পাইপ কিনতে গেছেন? তারপরে সবার মাথায় আসছে যে আচ্ছা হ্যাঁ তাই তো, আমরা তো কেউ কখনো পাইপ কিনতে চাই না, কখনো মোটরও কিনতে চাই না। এটা কে কিনে? স্যানিটারি মিস্ত্রি কিনে। আমি কি করব? স্যানিটারি মিস্ত্রি যদি এসে বলে যে ভাই এই পাইপটা ভালো, আমার কি মানে ঘাড়ে এটাই তিনটা তো। মাথা আছে যে আমি তারে বলবো যে না এই পাইপ ভালো না, তুমি ওই পাইপ কিনো? কারণ সে বলবে যে ভাই এই পাইপটা অনেকদিন ধরে চলবে এন্ড এভরিথিং, রাইট? এই অ্যাসপেক্টটাই তো সে তখন আমাদেরকে বললো যে ভাই তাহলে তো আমার টার্গেট অডিয়েন্স তো নট বাড়িওয়ালা, আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে মিস্ত্রি। এবং এই ইনসাইট থেকে আমরা একটা কপি লিখছিলাম, যে স্লোগানটা এখন আপনারা সবসময় টিভি ছাড়লেই শুনেন। সেই স্লোগানটা কি জানেন? পাইপের বস, না কিনলে লস। এই স্লোগানটা আপনারা শুনেন না? এটা তখন ওইখান থেকে ডেভেলপ করা। এটা কোনো এআই রে দিয়ে আপনি জেনারেট অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় কারেন্ট কোনো এআই মডেল নাই যে এটা ডেভেলপ করতে পারবে। কারণ এই মডেলটা শুধু আসলে এটার উপরে ডেভেলপ হয় নাই যে আপনার টার্গেট অডিয়েন্সকে, এটা অনেক কিছুর উপর থেকে আমরা ফার্স্টে দেখছি ও আচ্ছা তার মানে টার্গেট অডিয়েন্স আসলে মিস্ত্রি। তারপরে আমরা বাইর করতে গেছি আচ্ছা টাইপ অডিয়েন্স যেই ভাষায় কথা বলে আমার ব্র্যান্ডেরও সেই ভাষায় কথা বলতে হবে। আর একটা মিস্ত্রি যে বস আর লস ওয়ার্ডটা বুঝে, এটা তো আপনি মার্কেটে গেলে বুঝবেন, কারণ সে আপনারা ডাকতেছে বস বস। মিস্ত্রি যখন মালিকের সাথে কথা বলে সে কিন্তু সবাই বস বস বস, এটা করলে কিন্তু আমার লস হয়ে যাবো, বস এই টাকায় আমি কাজটা করতে পারবো না, আমার লস হয়ে যাবো। তো আমরা কি চিন্তা করি যে একজন মিস্ত্রি সে তো হয়তো ইংলিশ বুঝবে না, বাট বস লস দুইটা ওয়ার্ডই তো ইংলিশ। হ্যাঁ, বাট চ্যাট জিপিটি তো চিন্তা করবে যে হ্যাঁ কি রে ও তো এই ওয়ার্ডই বুঝবে না। বাট চ্যাট জিপিটি তো জানে না যে বাংলাদেশের একজন ঢাকার যে মিস্ত্রি সে তার মালিকরে ডাকে বস, এবং মালিক যখন তারে কম টাকা অফার করে সে তখন বলে বস আমার লস হয়ে যাবো। সো ওইখান থেকে আমরা এই স্লোগানটা নিয়ে আসি। অ্যান্ড শুধুমাত্র ধরো এই একটা স্লোগানই না, এরকম আরো অনেক এক্সাম্পলস আছে যে যেগুলো হচ্ছে কি আপনার ফর এক্সাম্পল আপনি চিন্তা করবেন যে এই জিনিসটা তো আসলে ক্যাচি। যেমন এই পাইপের বস না কিনলে লস থেকে প্রাণের আরেকটা ব্র্যান্ড কিন্তু ইয়ে আছে সসের বস। ইয়েস, সসের বসটা আপনারা অনেক শুনবেন। কিন্তু আগে আরএফএল এক্সপার্ট আমরা পাইপের বস না কিনলে লস করছেন, তারপর ওরা যখন সসের ব্র্যান্ড নিয়ে আসছে এটা ওদের অনেকটা লাভড একটা স্লোগান ছিল। তো তখন ওরা চিন্তা করছে আচ্ছা ওয়াই নট সসের বস, শিওর সসের বস অলসো ওয়ার্কস। এরকম একটা ট্যাগলাইন আসলে কবে এআই জেনারেট করে দিতে পারবে এটা না আসলে আমি এখন পর্যন্ত জানি না। আর এরকম একটা ট্যাগলাইনে ধরেন ইমেজারিটা কি দেখাইতে হবে, কার চেহারা দেখাইতে হবে, কিভাবে দেখাইতে হবে, এটা আসলে আমি এখনো জানি না। যেমন ফর এক্সাম্পল ইমেজারিতে আমরা অনেক সময় এটাও চিন্তা করি, যেমন আমরা আজকে আমি খুব ছোট একটা এক্সাম্পল দিই। আমরা আজকে একটা কন্টেন্টে কথা বলতেছিলাম গামছার রং কিরকম হওয়া উচিত। ওটা একটা সিমেন্টের ব্র্যান্ডের জন্য ছিল। ওই সিমেন্টের ব্র্যান্ডে আমরা দেখাচ্ছিলাম ওয়ার্কার কাজ করতেছে, ওই মাথার উপরে একটা ইয়ে থাকে না, ওই যে মাথার উপরে দেখবেন একটা কাপড় থাকে, তার উপরে হচ্ছে ও টুকরিটা রাখে, যেখানে জিনিসপাতি রাখে ওটাকে টুকরি বলে। প্রথমত চ্যাট জিপিটি কি এটাও জানে যে এটারে টুকরি বলে? দ্বিতীয়ত সে কি জানে যে আসলে বাংলাদেশের যে এখানে গামছাটা ইয়ে করে এই গামছাটা আসলে কি কালারের হয়? সো এইটা তো আপনি ধরেন হচ্ছে কি যখন আপনি মার্কেটে আসেন অথবা আপনি যখন হচ্ছে কি দেখতেছেন তখন আপনি বলতে পারবেন যে এটা সবুজ কালারের চেকার্ড গামছা থাকে ম্যাক্সিমাম টাইম, নাকি হচ্ছে লাল রঙের চেকার্ড গামছা থাকে ম্যাক্সিমাম টাইম। সো এই ব্যাপারগুলো আসলে এআই তো আসলে বাই ইটসেলফ পারবে না। মোস্ট ডেফিনেটলি। ভাইয়া উইথ দ্যাট বিং সেড কিছু কোম্পানি কিন্তু আমি রাইট নাও দেখতেছি যারা এআই বেসড ইনফ্লুয়েন্সারও ইউজ করে। যেমন আমরা দেখছি যে মার্ভেলা ওয়াজ আ ভেরি ফেমাস ওয়ান, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি হাইপড হয়েছিল, প্রেফারেবলি অ্যামাং যারা জেন জি অডিয়েন্স আছে তারা এটাতে খুব পছন্দ করেছিল। এরকম এআই বেসড ইনফ্লুয়েন্সার্স বাংলাদেশের জাস্ট নর্মাল যেই ব্র্যান্ডগুলো আছে আমরা মোস্ট হাইপ মোস্ট টকড অ্যাবাউট যে ব্র্যান্ডগুলো আমরা দেখি, যেমন আপনি এমজিএইচ এর কথা বলেন, ফ্রেশে দেখলেন, সো ঠিক কবে নাগাদ আপনার মনে হয় যে ফ্রেশের মধ্যেও আমরা দেখতে পারবো যে এরকম একজন এআই বেসড ইনফ্লুয়েন্সার?
আপনি এখনই অ্যাকচুয়ালি এআই বেসড ইনফ্লুয়েন্সার পাবেন না, কিন্তু এআই বেসড কন্টেন্ট কিন্তু ফ্রেশের ভিতরে দেখবেন, প্রাণ আরএফএল এর ভিতরে দেখবেন, কারণ আমরা রেগুলারলি এআই বেসড কন্টেন্ট বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি? ধরেন হচ্ছে কি আমাদের কোনো একটা সেট দরকার, অথবা আমাদের কোনো একটা মডেলের ছবি দরকার, কোনো অনেক ব্র্যান্ডের সাথে ধরেন আপনি একটা রান্নার মুহূর্ত দেখাতে যাচ্ছেন। এই রান্নার মুহূর্তে আগে আমাদের কি করতে হইতো? একটা সেট বানাইতে হইতো, মডেল ডাকা লাগতো, তাকে কস্টিউম পরানো লাগতো, তার সেটা ফটোশুট করানো লাগতো, তারপর সেটা অ্যাডে যেত। এখন কিন্তু আর সেটা নাই। এখন যেটা হয়ে গেছে, এআই দিয়ে আপনি বানায় নিচ্ছেন, সেটা অ্যাডে যাচ্ছে। সো আপনার তার মানে এআই অলরেডি কিন্তু অনেকগুলো অ্যাসপেক্টে কাজ কিন্তু অনেক কমায় দিছে। ইনফ্লুয়েন্সারের কথায় আসি। আমার কাছে আসলে পার্সোনালি যেটা মনে হয়, ইনফ্লুয়েন্সার হিট করে তো আসলে তার কন্টেন্টের জন্য। আপনারা যদি আজকালকার যে কোনো ইনফ্লুয়েন্সারের কথা আপনারা চিন্তা করতে পারেন, যে কোনো ইনফ্লুয়েন্সারের কথা যদি আপনারা চিন্তা করেন, দেখবেন যে আপনি তাকে পছন্দ করেন তার কন্টেন্টের কারণে। হয়তোবা তার কন্টেন্টটা অনেক ফানি লাগে, যেমন আমার হিউমার ট্যাবলেটকে অনেক ভালো লাগে। হিউমার ট্যাবলেটের কন্টেন্ট আমার কাছে অনেক ফানি লাগে, মানে ওর যেভাবে কন্টেন্টটা বানায়, প্লাস ওর বলার বচন থেকে শুরু করে ভঙ্গি, এটা আসলে কন্টেন্টের উপরে মজা। বাট লেট মি আস্ক ইউ, এই হিউমার ট্যাবলেটের কন্টেন্টটাই যদি একটা এআই বেস ইনফ্লুয়েন্সার সেম মানে ডায়ালগ এন্ড এভরিথিং দিয়ে দিতে পারতো, তাহলে উডন্ট ইউ এনজয় ইট? মানে আপনার কাছে কিন্তু সিমিলারলি যদি ওই সেম এক্সপ্রেশন সেম ইমোশনটা ও ক্যারি করতে পারে, তাহলে কিন্তু আপনি ওইটাই এনজয় করতেন। So it's not necessary at all যে there needs to be a human. So yes, AI based influencer content creators are there, it is coming, এটা বাইরে অলরেডি শুরু হয়ে গেছে। And আমি সবসময় একটা জিনিস বলি যে নতুন টেক অ্যাডাপ্টেবিলিটির ব্যাপারে বাংলাদেশ আগে 10 বছর পিছায় ছিল, তার মাঝখানে 5 বছর পিছায় ছিল, এখন একটু আমরা 1 বছর পিছায় আছি। সো যেহেতু এটা বাইরে অলরেডি ওয়াইডলি ইউজড হচ্ছে, আপনি জাস্ট 1 বছর ওয়েট করেন, মিড 2025 অথবা মিড 2026 এর দিকে দেখবেন এটা ওয়াইডলি আপনার ধরেন হচ্ছে কি ব্র্যান্ডরা ইউজ করতেছে এআই ইনফ্লুয়েন্সার্স। And even brands, a lot of brands I know in the market, 1 or 2 brands are working on creating their own influencer, own AI based influencer. Most definitely. So that would be very interesting. ভাইয়া, লাইক টু বি অনেস্ট, আমরা থ্রু আউট দিস এন্টায়ার ডিসকাশন আমরা অনেক ওয়েজ অফ কমিউনিকেশন কিন্তু আমরা জানলাম, যেমন থ্রু অ্যান ইনফ্লুয়েন্সার কীভাবে কমিউনিকেট আমরা করব। আমার লাস্টলি দ্য মেইন গোল ইজ হোয়াট, টু কমিউনিকেট উইথ দ্য অডিয়েন্স, রাইট? কাস্টমারদেরকে খুশি করাতে হবে। যেখানে কাস্টমার যেভাবে আপনি বললেন বাড়িওয়ালা না ছিল না, এটা ছিল হচ্ছে যে স্যানিটারি মিস্ত্রি, সেই হচ্ছে আমার তারে খুশি করতে হবে, তাকে খুশি করতে হবে। সো আমরা যদি ধরেন ক্রিয়েটিভিটি, মিডিয়া বাইং বা ব্র্যান্ড বিল্ডিং এরকম পয়েন্ট অফ ভিউ থেকে একটু চিন্তা করি এখন, যে ভালো ব্র্যান্ড কমিউনিকেশন তৈরি করতে হলে আপনার কাছে কি মনে হয় কি কি বিষয় মাথায় রাখতে হবে, অ্যান্ড হোয়াটস লাইক দ্য বেস্ট ব্র্যান্ড স্ট্র্যাটেজি দ্যাট ইউ নো বা দ্যাট ইউ স্ট্রংলি বিলিভ ইন? আমার কাছে যেটা মনে হয় যে ব্র্যান্ডের তো আসলে স্ট্র্যাটেজি সবার ডিফারেন্ট থাকে, বাট আমার কাছে যেটা মনে হয় যে বিল্ডিং ব্লকস, ধরেন আপনি একটা ব্র্যান্ড স্টার্ট করতে যাচ্ছেন, সবার আগে আসলে দরকার টার্গেট অডিয়েন্সটা বোঝা, যে আপনার আসলে আপনি যে প্রোডাক্ট, অফকোর্স প্রোডাক্ট তো বুঝতেই হবে যে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার আসলে টার্গেট অডিয়েন্স কি। এটা শুধুমাত্র প্রোডাক্টই থাকবে না, এটা আসলে 4 পিসের উপরে ডিপেন্ড করবে। আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে, আপনার প্রাইসের উপরে ডিপেন্ড করবে, আপনার প্লেসমেন্টের উপরে ডিপেন্ড করবে। লাস্টের 4 পিটা হচ্ছে প্রমোশন। প্রমোশনটা ডিপেন্ড করে বাকি 3 পি এর উপরে, কিন্তু এটা অনেকেই মিস আউট করে যায়। বাট those 3s are very important to actually define what your product is and producted USPs are. সেইটার পরে না আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটা আসলে কোন অডিয়েন্সের পেইন পয়েন্ট কিভাবে সলভ করতেছে। সো আগে প্রোডাক্টটাকে দেখা উচিত, তারপরে আমি আমার অডিয়েন্সটাকে দেখবো। সো আমরা যেভাবে করি যে অ্যাজ অ্যান এজেন্সি যখন আমরা ব্র্যান্ড ক্রিয়েট করি, তখন আমরা এটাই করি যে আগে প্রোডাক্টটা দেখি যে আচ্ছা ঠিক আছে, এই প্রোডাক্টটাকে আসলে কোন কোন অডিয়েন্স আসলে মেইনলি গ্রহণ করবে। তারপর আমরা চিন্তা করি যে এই অডিয়েন্সগুলোর সাথে কথা বলতে হইলে এই প্রোডাক্টকে কিভাবে আমরা ট্যাগ অ্যালং করাবো। যেমন ফর এক্সাম্পল, আপনি এয়ারটেলের মার্কেটিং দেখেন, সবাই দেখি আমরা গ্রামীণফোনের মার্কেটিংও দেখি, সবাই দেখি আমরা। এয়ারটেল সোয়াগ ওয়ার্ড ইউজ করে, পাংখা ওয়ার্ড ইউজ করে। গ্রামীণফোনকে আপনি জীবনে সোয়াগ অথবা পাংখা ওয়ার্ড ইউজ করতে দেখবেন না। কেন? কারণ গ্রামীণফোন চিন্তা করে ওর টিজি হচ্ছে একটু ফর্মাল, একটু এজেড, একটু ধরেন হচ্ছে মিড 30s, একটু আর্লি 30s, এরকম এই টিজিটাকেই হচ্ছে গ্রামীণফোন মেইনলি প্রাধান্য দেয়। তার লোয়ার যে টিজি, সেটার জন্য কিন্তু ওরা স্কিটো আনছিল। স্কিটো ওয়াজ পজিশনড ফর দিস ইয়াঙ্গার টিজি, বিকজ গ্রামীণফোন দেখতেছিল যে ওদের ব্র্যান্ড দিয়ে ওরা আসলে ইয়াঙ্গার টিজিকে অ্যাট্রাক্ট করতে পারতেছে না, ওরা ওল্ডার টিজিকে অ্যাট্রাক্ট করতে পারে। বাট
অ্যাজ আ বিজনেস দে ওয়ান্ট টু ডু দ্যাট। ওরা ওইটাই চায় যে ওরা অফিসিয়াল প্লেসেসে বেশি থাকবে, ওরা ওল্ডার টিজিকে বেশি টার্গেট করবে এন্ড এভরিথিং। সো ওদের কমিউনিকেশনটা ওইরকম। এয়ারটেলের কমিউনিকেশন কি এট দ্য সেম টাইম খুব আমরা দেখি ইউথ সেন্ট্রিক। কেন? কারণ এয়ারটেল যখন মার্কেটে আসছে ও তখন দেখছে, অবশ্যই এটা ওদের একটা গ্লোবাল ডিরেকশনও থাকে যে গ্লোবালি আসলে ব্র্যান্ডটাকে কিভাবে পারসিভ করা হয়, বাট ইভেন যখন ও বাংলাদেশে আসছে ও তখন দেখছে যে এই বড় মার্কেটটা মানে এইজেড মার্কেটটা সবাই নিয়ে গ্রামীণফোন নিয়ে রাখছে অ্যান্ড রবি ওইখানে স্ট্রংলি কম্পিট করতেছে, বাংলালিংকও কম্পিট করতেছে। তাহলে কোন টিজিটাকে নিয়ে আলাদা করে কেউ কম্পিট করতেছে না? 18 to 30 year old অথবা 18-এর চেয়ে আরেকটু কমায় নিয়ে যান, 15 থেকে 30 বছর বয়সী এই টিজিটাকে ধরলো হচ্ছে এয়ারটেল। সো আপনি আগে আপনার প্রোডাক্টটাকে দেখেন, প্রোডাক্টটাকে দেখে আপনি এটাও বুঝতে পারবেন যে আপনার আসলে টার্গেট অডিয়েন্সের ফুল স্পেকট্রাম কি। তারপরে আপনি আপনার প্রোডাক্ট স্টাডি করলে এটাও আপনি জানেন যে আপনার আসলে কম্পিটিটররা কারা। এটা আপনি তখন দেখতে পারবেন যে কম্পিটিটররা আসলে কিভাবে কথা বলতেছে। ওইখান থেকে আপনি এটা ধরতে পারবেন যে কম্পিটিটর আসলে টিজির কোন সেগমেন্টের সাথে কিভাবে কথা বলতেছে। আপনার জাস্ট বাইর করতে হবে একটা ইউনিক ওয়ে টু টক টু ইয়োর টিজি। এই ইউনিক ওয়েটাকে আমরা ব্র্যান্ডের ভাষায় অনেকভাবে ডিফাইন করি। যেমন একটা জিনিস থেকে ব্র্যান্ড আর্কিটাইপ, আমার খুবই পছন্দের একটা টপিক, যে আমি নিজেও জানতাম না 2019 সালের আগে, মানে ব্র্যান্ড নিয়ে ভালো মতন কাজ করার আগে আসলে আমি নিজেও জানতাম না। সো অ্যাজ আই সেড যে সবকিছু কিন্তু আসলে করে করে শিখতে হয়। তো আমি যখন 17 সালে এজেন্সি খুলছি তখন কিন্তু আমি ব্র্যান্ড আর্কিটাইপ কি এই জিনিসের নামও শুনিনি। 19 সালে এসে শিখছি, কারণ তখন আমরা একটা ব্র্যান্ডকে পিচ দিচ্ছিলাম, তখন ইট বিকেম রেলেভেন্ট। ব্র্যান্ড আর্কিটাইপ কি? যে 12 ধরনের পার্সোনালিটি আছে দুনিয়ার প্রত্যেকটা ব্র্যান্ডের, আপনি 12 ধরনের পার্সোনালিটির ভিতরে ফেলতে পারবেন। জাস্ট লাইক একটা মানুষ ইন্ট্রোভার্ট হইতে পারে, এক্সট্রোভার্ট হইতে পারে, অ্যাম্বিভার্ট হইতে পারে। একটা মানুষ একদিক দিয়ে ধরেন একটু তার কাপড় চোপড় একরকম হইতে পারে, আরেকটা মানুষের কাপড় চোপড় আরেক রকম হইতে পারে, যেটাকে আমরা বলি পার্সোনালিটির মতন। ট্রু। ঠিক একজন মানুষের যেরকম পার্সোনালিটি থাকতে পারে, একটা ব্র্যান্ডেরও পার্সোনালিটি থাকতে পারে, যেটা আমরা বলি 12টা ভাগে ভাগ করা, যেটা 12টা ব্র্যান্ড আর্কিটাইপ দেওয়া হয়, যেটাকে আমরা ব্র্যান্ডের পার্সোনালিটি বলতে পারি। কারণ ওই আর্কিটাইপের উপরেই ডিপেন্ড করে ব্র্যান্ডের টোন কি হবে, ব্র্যান্ডের ভিজুয়ালস কি হবে, ব্র্যান্ড আসলে কিভাবে তার অডিয়েন্সের সাথে কথা বলবে। আমরা ওই 12 টাইপের ব্র্যান্ডিং আর্কিটাইপ থেকে এখন 24টাই নিয়ে গেছে স্পেশালিস্টরা, ব্র্যান্ড স্পেশালিস্টরা। বাট আমার কাছে মনে হয় যে দিস ইজ আ ভেরি গুড ওয়ে টু স্টার্ট আর কি, টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর প্রোডাক্ট ইজ অ্যান্ড ওখান থেকে আসলে টার্গেট অডিয়েন্সের সেগমেন্টেশন করা। তারপর কম্পিটিশনটা দেখা যায়, কম্পিটিশন কোন সেগমেন্টের সাথে কথা বলতেছে, ও কোনো সেগমেন্ট মিস আউট করছে কিনা, তাহলে ওই সেগমেন্টটাকে আমি ধরে আমার ব্র্যান্ড কমিউনিকেশন স্ট্র্যাটেজিটাকে আমি ওইভাবে সেট করতে পারি কিনা, আমার ব্র্যান্ডের পার্সোনালিটি অ্যান্ড আমি এভরিথিং ওই সেগমেন্টের সাথে আমি মিলানোর জন্য ট্রাই করবো। That is a good strategy to start with. And আমার কাছে মনে হয় this is one of my favorite strategies to analyze a brand when we are working with it শুরুতে। Of course, ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড, আপনি যেভাবে ব্র্যান্ডের পার্সোনালিটির কথা বললেন, আমরা এখন একটু আসি একটু ফান পার্টে, বিকজ উই হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট অ্যাডভার্টাইজিং এবং ওয়ারের পিছনের স্ট্রাগলস অ্যান্ড দেন সাকসেসেস, আরও অনেক কিছুতে। মোস্ট ডেফিনেটলি ইট ওয়াজ লাইক ভেরি ভেরি ইন্সপায়ারিং, অ্যাটলিস্ট টু মি, আমি বলতেই হবে। অ্যান্ড দর্শকরা, আই নো দ্যাট ইউ আর অল এগ্রিং টু মি। ব্র্যান্ডের পার্সোনালিটি থেকে ভাইয়া এখন আপনার পার্সোনালিটি অনুযায়ী আমরা চলেন একটা র্যাপিড ফায়ার সেশন করে ফেলি। সো দ্য থিং ইজ, আমি আপনাকে যা প্রশ্ন করবো 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে, মানে উত্তর না দিতে হবে, অ্যাটলিস্ট 1 সেকেন্ডের মধ্যে চিন্তা করে সেই অনুযায়ী উত্তর দিতে হবে। সো উই ক্যান স্টার্ট। শিওর। অলরাইট, ফার্স্ট অফ অল, আমি জাস্ট ডাইরেক্টলি কোনো একটা ব্র্যান্ড যে ওয়ারের সাথে ওয়ার্ক করেছে এটা বলার দরকার নেই, ওভারঅল গ্লোবালি অথবা বাংলাদেশেও আপনি বলতে পারেন কোন ব্র্যান্ডের মার্কেটিং আপনার সবচেয়ে ভালো লাগে। রাধুনী আর গ্রামীণফোন। ওকে, ইফ ইউ হ্যাড টু পিক আ সুপার পাওয়ার, হোয়াট উড ইট বি? ইনভিজিবিলিটি। ইনভিজিবিলিটি, ওকে। ওই হ্যারি পটার ইনভিজিবিলিটি ক্লোক কাইন্ড অফ লাইক দ্যাট। ওভার ভালোই হয়। হ্যারি পটার পছন্দ করেন? হ্যাঁ, ওভারঅল মুভিজ এন্ড অল? পটার হেড, বাট কিছু দেখা হয়েছে ছোটবেলায়। ওকে ওকে, সো ইফ ইউ আর ইনটু মুভিজ, ক্যান ইউ নেম ইয়োর টপ 3 মোস্ট ফেভারিট মুভিজ? দ্য জেন্টলম্যান, গুডফেলাস, অ্যান্ড হচ্ছে স্বাদেশ। ভেরি ইন্টারেস্টিং চয়েস। ওভারঅল ট্যুর কি দেওয়া হয় তেমন একটা, নাকি অনেক বেশি? I am very much of a traveler. কুল। সো অ্যাডভেঞ্চার ট্যুর পছন্দ নাকি রিল্যাক্সিং ট্যুর? ও ভেরি নাইস। সকালে ঘুম থেকে উঠেই আমি দেখি যে অনেক পডকাস্ট এটা বলে না যে সিইওরা শুরুতে উঠে এটা করে, দে ওয়ার্কআউট একদম ভোর 5টায় উঠে। আপনি কখন ঘুম থেকে উঠেন? 6:30। 6:30? ওয়াও, স্টিল ভেরি আর্লি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ঘুম থেকে উঠেই ফার্স্ট আপনি কি করেন? I go for a run.
First, এটা না, I dress up and everything and then I go for a run. Oh, wow. Very like আমি বলবো যে fitness wise active as well, which is very interesting. Music নিয়ে আমরা কিন্তু কিছুক্ষণ আগে কথা বললাম. Probably I know the answer to this. মানে predict করতে পারছি, but still আমি ask করছি metal music নাকি pop music? Okay, pop music. Right now pop, ছোটবেলায় metal, এখন pop. Oh, আচ্ছা ঠিক আছে. Grammys follow করা হয় কি? অতটা না। Oh, আচ্ছা ঠিক আছে. টাইম পাই না আসলে দেখার জন্য। Okay. School life নাকি কলেজ লাইফ কোনটা বেশি মিস করেন? স্কুল লাইফ সেই টাইমটা মানে একদম পুরো ইনোসেন্ট যে টাইমটা না, দ্যাট ইনোসেন্ট ফেজ। সবচেয়ে বেশি খেলাধুলা করার টাইম পাইছি যখন, আসলে এরপর তো ওইভাবে পাই নাই। সো স্কুল লাইফ। ওকে, সো জুমলা নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানলাম, বাট তারপর আমি আস্ক করছি ওয়ার্ডপ্রেস নাকি জুমলা? ওয়ার্ডপ্রেস অবভিয়াসলি। ওকে, much easier তাই। অলরাইট, আপনার ফেভারিট কোনটা? ইফ আই হ্যাড টু মানে মেক ইউ রেট, আচ্ছা রেট না, আমি জাস্ট চুজই করতে বলি, চ্যাট জিপিটি, ডিপসিক, জেমিনাই, পারপ্লেক্সিটি। প্রথম ভালোবাসার প্রতি সবসময় হচ্ছে কি আলাদা ফিলিংস থাকবে, সো চ্যাট জিপিটি। আচ্ছা ঠিক আছে, ওয়াও, এটা আরেকটা ডিপ ওয়ার্ড মিনিং এও আমরা চলে গেলাম। ওকে, আমরা কেউ ব্লেটেন্টলি এটা বলতে চাই না, বাট আই ওয়ান্ট টু আস্ক, আপনার সব থেকে ভালো হ্যাবিট কোনটা অ্যান্ড দ্য ওয়ার্স্ট হ্যাবিট দ্যাট ইউ হ্যাভ? ভালো হ্যাবিট হচ্ছে I don't really know honestly, আমি বলতে পারবো না। খারাপ হ্যাবিট অনেকগুলো বলতে পারবো, ইম্পালসিভ, ইমপেশেন্ট, তারপরে হচ্ছে মাঝে মাঝে একটু অ্যাংরি হয়ে যাইতে পারি। সো হ্যাঁ, এরকম জিনিসপাতি আছে, খারাপ হ্যাবিটের ভিতরে এগুলো পড়বে। ওকে, আমাদের অনেকে কিন্তু রোল মডেলস থাকে, অ্যাজ ইন আমাদের রোল মডেলদেরও মাঝে মাঝে দেখি রোল মডেল থাকে। আপনার পছন্দের একজন অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির রোল মডেল বা আইকন কে? শাওন ভাই। ওকে, শাওন ভাই obviously, but he's like a pioneer in বাংলাদেশের অ্যাড এজেন্সি। অ্যান্ড আমি যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যতগুলো উল্লেখযোগ্য কাজ আছে, যতগুলো কাজ আমরা মনে করি অথবা ধরেন হচ্ছে কি ছোটবেলার যে কাজগুলো আমাদের মাথায় এখনো রিটেইন করে রেখেছি, এগুলো তো কোনো না কোনোভাবে শাওন ভাই কোনো না প্রত্যেকটা কাজের সাথে জড়িত ছিল। So and he is a legend in our industry, so of course. ওকে, আরেকটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন একটু আস্ক করি, বিকজ আমাকে নিজেও আস্ক করলে আমি কি অ্যান্সার দিতাম জানি না, বাট ইন দ্য অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি ক্রিয়েটিভিটি নাকি ডেটা কোনটা বেশি ইম্পর্টেন্ট? Creativity. Oh, Yes, Great. I have to say the creativity is more important than data. অনেক সময় আমরা এটা দেখি যে আপনি একটা খুব ক্রিয়েটিভ কন্টেন্ট দিলেন, ওইটা এমন ভাবে ভাইরাল হবে, ডেটা দিয়ে তো আপনি ওইটা করতে পারবেন না। সো অ্যাডভার্টাইজমেন্টে তো আসলে, এবং আরেকটা জিনিস, যত ক্রিয়েটিভ হবে অ্যাডটা আপনি তত রিটেইন করবেন। ট্রু। আজকাল এত অ্যাডের জগতে আসলে আপনি যদি রিটেইনই না করতে পারেন, সো ক্রিয়েটিভিটি, এত ভাইরাল মার্কেটিং, এত কিছু জিনিস চলছে। আচ্ছা, যদি আমি এমনি আস্ক করতেই হতো, এই যে ভাইরাল মার্কেটিং এর যে এই জিনিসটা, আপনি কি এটা পজিটিভলি দেখেন নাকি নেগেটিভলি দেখেন? অবশ্যই পজিটিভ, অফ কোর্স পজিটিভ। মানে ডু ইউ বিলিভ দ্যাট ইভেন ব্যাড মার্কেটিং ইজ গুড মার্কেটিং? না, No. Not the fact that bad marketing is good marketing. I believe that if something goes viral for its merit, for its positivity, of course, then that is goal one. True. But no, negative marketing is good marketing is not something that I stand by at all. Okay. I don't believe it at all, because আপনার ব্র্যান্ডের ভ্যালু অনেক কমায় দেয়। মানুষের চোখের সামনে আপনার ব্র্যান্ডের নাম অনেক পড়ে যাবে। So negative marketing is not always good marketing until and unless আপনার TG is perfect for that negative marketing. Okay. Our next question. So আপনি তো এই পর্যন্ত অনেক অ্যাড বানানোর পেছনে ছিলেন, প্রসেসের মধ্যে ছিলেন, স্টিল অনগোয়িং, রাইট? কোন অ্যাডটা দেখে আপনার মনে হয়েছে ইস, এটা যদি আমি বানাতাম অনেক ভালো হতো? সব জায়গায় বাড়ি আমার। always Grameenphone always every year it is released আমার কাছে মনে হয় যে কোনো ভাবে যদি এই ক্যাম্পেইনটার সাথে মানে একটা পার্ট হইতে পারতো। মানে again ওই যে শাওন ভাইয়ের ক্যাম্পেইন, যে back when it was made, it was শাওন ভাইয়ের ক্যাম্পেইন। Okay. Again, another aspect why I admire Shaun Bhai so much is because এত বছর হয়ে গেছে, বাট তারপরও ওই এটা প্রত্যেক ঈদের সময় যখন আপনি এই গানটা বাজবে, আপনার কাছে মনে হবে যে ঈদের ফিলিং চলে আসছে। Of course. ভাইয়া, overall this was like such a nice discussion. আমি বলতেই হবে, no sugar coating or anything. I'm pretty sure যারা এখানে আছে right now ক্যামেরার পিছনে, even they know যে আমাদের overall অন্যান্য পডকাস্টসের কম্প্যারিজনে this was very bright, very lively, and actually আমি অনেক কিছু জেনেছি। Thank you so much. You were actually a very good host. As I was saying, I know, I've seen you host and you are amazing. So I think you made it much more easier. আমার ক্রেডিট এখানে একটু কমই, no, come on. You were an amazing host. Thank you so much. Thank you so much, ভাইয়া. And with that being said, যদি lastly, once again, rapid fire round কিন্তু শেষ হয় নাই. So the last question will be, যদি আপনি একটা স্কিল বলেন
any person who is working in an advertising agency right now should have, what will be that? কমিউনিকেশন ইজি টু Communications. টক টু পিপল লাইক True. আপনি যতটা এবং কমিউনিকেশনস এর আরেকটা পার্ট কি আমি যেটা তোমার তখন কন্টেন্ট রাইটিং নিয়েও একটা কথা মিস হয়ে গেছে স্টোরি টেলিং যে বিষয়টা আসলে আমরা অ্যাডভার্টাইজাররা সবাই কিন্তু গল্প বলি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সেটা একটা ওবিসি বানাই অথবা একটা স্ট্র্যাটেজি বানাই আমি একটা গল্প বলার ট্রাই করছি জি এই স্টোরি টেলিংটা না আসলে খুব ইম্পর্টেন্ট এটা যদি আপনি নিজেও পারেন মানে নিজে অ্যাজ আ স্কিল আপনি ডেভেলপ করতে পারেন এটা শুধুমাত্র অ্যাজ আ কন্টেন্ট রাইটার আপনাকে হেল্প করবে না যেমন একটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে চ্যাট জিপিটি কি পারবে একটা খুব কম্পেলিং গল্প লিখতে যেটা আসলে মানুষের ইমোশনের পুরো ভিত নাড়ায় ফেলতে no not quite এইটা কিন্তু এখনো চ্যাট জিপিটি পারে না যে ধরেন এমন একটা লিটারারি পিস লিখবে যেটা আপনার ধরেন ভিতরের ভিত্তি নাড়ায় দিবে যেটা আমাদের অনেক বাংলা বই কিন্তু আমরা পড়তে পড়তে কেঁদে ফেলি হ্যাঁ তাই না যে সেটা হয় কারণ ওই লেখাটা ওই স্টোরি টেলিং এর বিষয়টা আছে জি অনেকে আপনি দেখবেন যে অনেকে কন্টেন্ট ক্রিয়েশন করে যারা নিজেদের জাস্ট একটা স্টোরি টেলিং করতে পারে খুবই ইম্পর্টেন্ট এবং যে এজেন্সিতে কাজ করবে অথবা যে এজেন্সি চালাবে তার জন্য এই কমিউনিকেশন অথবা স্টোরি টেলিং এর বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিকজ আপনি তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনার আইডিয়াস কাউকে না কাউকে আপনি পোর্ট্রে করছেন কাউকে না কাউকে আপনি কনভে করছেন সেটা আপনার ক্লায়েন্ট হতে পারে জি অথবা সেটা আপনার একজন সহকর্মী হতে পারে যার সাথে আপনি মিলে কাজটা করবেন সো আই থিঙ্ক কমিউনিকেশন most definitely মোস্ট ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওয়ান্স এগেন অ্যান্ড দর্শকদের উদ্দেশ্যেও বলছি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের এন্টায়ার পডকাস্ট অ্যান্ড যা যা ডিফারেন্ট টাইপস অফ টপিকস নিয়ে কথা বলা হলো আপনার কাছে কি মনে হয় আপনার কমিউনিকেশন স্কিল লেভেলটা কীরকম সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল উই অল নিড ইন 2025 সেটাও কিন্তু আই এম ভেরি কিউরিয়াস টু নো প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্টস বিলো অ্যান্ড উইথ দ্যাট বিং সেড আমাদের এই পডকাস্টের সমাপ্তি এখানেই করছি পরবর্তী এপিসোডে আপনারা কাকে চান মোস্ট ডেফিনেটলি আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো এপিসোডে